আচ্ছা, আমাদের ছিল এখানে কিসে কাজ করতেছিলাম? উডমার্ট। কি নামে সেট আপ করছিলাম? ই কমার্স। কোনটা? এটা ইভিনিং ডেভেলপমেন্টেরটা। আচ্ছা, তো আমরা উপরের এই পার্টটার কাজ করছিলাম, তাই না? এবার আসি যে এই যে এখানে ফার্নিচার ক্যাটাগরির এই যে এই অপশনগুলো কিভাবে চেঞ্জ করবেন। WP minus admin স্পেস নাই বলতেছে স্যার। ওখানের মধ্যে কয়েকটা ফোল্ডার স্যার জিপ করা আছে, আবার ওপেন করাও আছে। তাও 14.6 14.9। আচ্ছা, তো আমরা এই ক্যাটাগরির এই অপশনগুলো পাবো কোথা থেকে? তাহলে তো আছে HTML ব্লকসে। HTML ব্লক দেখতে চাই যে HTML ব্লকে এটা কি দেখায়। অনেক অপশন আছে না এখানে HTML ব্লকের মধ্যে। যে এটা প্রিভিউ কি দেখা সম্ভব না? দেখা সম্ভব না। এগুলো ব্লক তৈরি করছে। আমি দেখতে চাই যে এইগুলো আসলে কি জিনিস। তো সেক্ষেত্রে আমরা ওইটা যেহেতু একটা ক্যাটাগরি মেনু, তাহলে আমরা মেনুতে যাই। অ্যাপিয়ারেন্সের মেনুটা কিভাবে রেডি করছে ওরা, মানে এগুলো তো মেনু। ফার্নিচার একটা মেনু দেখছিলাম না আমরা ওই দিন, কুকিং একটা মেনু দেখছিলাম। তো এই যে ফার্নিচার, কুকিং, আমরা ফার্নিচার মেনুতে আসি, যেটার মধ্যে দেখা যাচ্ছে HTML ব্লক ফর দ্য ড্রপ ডাউন লেখা আছে। মেনু ক্যাটাগরি এই ব্লকের অন্তর্ভুক্ত। মেনু ক্যাটাগরি, তার মানে ব্লকগুলো এখানে আলাদা করা আছে। এই যে মেনু ক্যাটাগরি, মানে এখানে খেয়াল করে দেখি যে এর মধ্যে ব্লক আছে যেগুলো ক্যাটাগরি ব্লক। এই যে দেখেন HTML ব্লকের মধ্যে যদি ঢুকি, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো, জি 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 আচ্ছা আচ্ছা। দুদিন, সোমবার আর বুধবার। জি জি, 11:30 থেকে সকাল। জি, ওইটা দেখি না, ব্যাচ হওয়ার পরে ঠিক করবো। টাইম ঠিক জি জি। কিন্তু সামনে তো রোজা মাসে আপনার সন্ধ্যায় কিভাবে করবেন বা বিকালে কিভাবে করবেন?
হ্যাঁ ওই 1 মাসের কথা চিন্তা করি এই কাজটা করছি। 1 মাস গেলে তারপর পরে পিছনে যাবে। হ্যাঁ এটা তো শুরু হবে এই মাস থেকেই। সমস্যা নেই, এটা তো আমার পার্সোনাল ব্যাচ, ওখানে আমি খুব বেশি হলে 10 জনকে নিব, 10 জনের বেশি নিব না। ওইটা ক্লাস ভিডিও থাকবে। জি অবশ্যই আসতে পারবেন, সমস্যা নেই, সমস্যা নেই। হ্যাঁ সমস্যা নেই, বুঝলি? 20 তারিখ থেকে শুরু করবো ইনশাল্লাহ, 10 দিন পরে। জিতে জি আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। সরি দুঃখিত। দেখেন এখানে লেখা আছে মেনু শপ, মেনু ক্যাটাগরি 7, মেনু ক্যাটাগরি 6, মেনু ক্যাটাগরি 5। তার মানে এখানে তৈরি করে রাখছে আগেই, তারপর ওখান থেকে মেনুতে অ্যাড করে দিছে, তখন এটা ড্রপ ডাউন আকারে এখানে শো করতেছে, বুঝছি? কিন্তু আমাদের জানতে হবে যে আসলে এগুলো কিভাবে তৈরি হলো, কারণ পরবর্তীতে আপনি এটা তো তৈরি করা আছে, এটা চেঞ্জ করতে পারবেন, না এডিট করতে পারবেন, কিন্তু ক্লায়েন্ট তো এরকম নাও চাইতে পারে। যে কারণে আমাদের এটা একটা তৈরি করা শিখতে হবে যে কিভাবে তৈরি করলো। এটা তৈরি করতে গেলে আমি যদি একটা এডিটে যাই তাহলে দেখবেন মাথা খারাপ হওয়া শুরু করবে। দেখছেন এটার আগে মাথা আমি নিজেই বুঝতেছি না আপনাদেরকে কি বুঝাবো। তবে এটার প্রথম লাইন দেখে বুঝেছি ভিসি মানে হলো ভিজুয়াল কম্পোজার, তার মানে এটা ভিজুয়াল কম্পোজারে এডিট করছে, তাই না? তো প্রথমে যখন আসবেন তখন এই অপশনটা নাও থাকতে পারে, অনেক সময় এই অপশনটা নাও থাকতে পারে। কেন থাকে না সেটা আমি জানি না, আগের ব্যাচে ছিল না, আগের ব্যাচে এই অপশনটা ছিল না। এখন এটা হইতে পারে যে আগের ব্যাচে আমি একটার পর একটা থিম কাজ করে গেছি, প্লাগইনস গুলা ডিলিট করে দিই, প্লাগইনস গুলা ছিল কোন একটার সাথে কনফ্লিক্ট হয়ে এই অপশনগুলো আসেনি। কোনটা? এই উপরের অপশনটা। তো ব্যাকএন্ড এডিটর, ফ্রন্ট এন্ড এডিটর, আমি যদি ব্যাকএন্ড এডিটরে ক্লিক করি তাহলে এখানে কিন্তু দেখাচ্ছে এখন ওরা কিভাবে সাজাইছে। ব্যাকএন্ড এডিটরে যখন ক্লিক করা হলো তখন দেখা যাচ্ছে যে ও কলামে ভাগ করছে, কয়টা কলামে ভাগ করছে সেটাও বোঝা যাচ্ছে। এই যে দেখেন এইটা নিচে, তার মানে 1:6 6টা কলামে ভাগ করছে। আমাদের কথাটা এখানেও তাই, 6টা কলামে ভাগ করছে কিনা, 1 2 3 4 5টা, আমি তো এখানে 5টা দেখতেছি, তাহলে আরেকটা গেল কই? ও আচ্ছা, আমি কোনটাতে ঢুকছি সেটা তো দেখার বিষয়। মেনু এটা কোনটা ছিল? মেনু শপ। আর এটা কি ইউজ করতেছে? মেনু ক্যাটাগরি। আচ্ছা ওইটাই দেখি। মেনু ক্যাটাগরি শুধু ক্যাটাগরি, শুধু ক্যাটাগরি। তাহলে এখানে হলো মেনু ব্লগ, এই যে মেনু ক্যাটাগরি, এডিটে আসলাম, এই যে ব্যাকএন্ড এডিটর। ভিজুয়াল আর টেক্সট, হ্যাঁ যে এর আগে যে ভিজুয়াল আর টেক্সট দুটো অপশন ছিল, যেটা আমাদের ভিজুয়াল না বলে, এখানে কিন্তু টেক্সট একটা ভিজুয়াল একটা দুটো অপশন ছিল। ওটা ক্লাসিক এডিটর। এই যে এটা ভিজুয়াল দিলে একই দেখাবে, টেক্সটও তাই দেখাবে একই। তো আসলে সমস্যাটা হলো যে এটা তৈরি হয়েছে ভিজুয়াল কোডে, ওই যে আমরা ব্যাকএন্ড এডিটর যেটা দেখতেছি ওইটাতে। তার মানে এই জিনিসটা যদি না আসে ওটার জন্য প্রস্তুত থাকতে হবে, যেরকম আগেরবার সমস্যা হচ্ছিল, ক্লায়েন্টেরও হতে পারে। সেক্ষেত্রে ওনাদেরকে বুদ্ধি দিছিলাম একটা নতুন নিউ পেজ তৈরি করতে।
ওখান থেকে এরকম একটা কোড তৈরি করে আসতে। আমি ওইটা আগে দেখাই, তারপরে আপনারা এখান থেকে দেখেন। আমি যদি নিউ পেজে আসি, নতুন পেজ একটা ক্রিয়েট করি, নিউ পেজ, এটা কোড এডিটর, আমাদের ক্লাসিক এডিটরটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে। অটোমেটিক কিছু প্লাগইনস আগে থেকে ইনস্টল ছিল, অল ইন ওয়ান প্যাক, তারপর হচ্ছে জেটপ্যাক, ডিলিট করে দিয়েন এগুলো। জেটপ্যাক এগুলো ইউজ করার দরকার নেই। আচ্ছা, ক্লাসিক এডিটর ইনস্টল করছি, এবার গিয়ে দেখি তো এখানে এটা থাকে কিনা। আছে, ওকে, তাহলে এখানে দেখি আমাদের তো এখান থেকে এই যে ব্যাক এন্ড এডিটর যেটা আছে এটা অন করে নিয়ে এই যে অ্যাড এলিমেন্ট, এটাও ইজি আছে। ওই আপনার ভিজুয়াল মানে এনভিশন আমরা ইউজ করছিলাম না, ওটার মতোই, শুধু একটু ইন্টারফেসটা চেঞ্জ। যেখানে অ্যাড এলিমেন্টে গেলে তখন এই যে ওটার মতো সেম অপশনগুলো চলে আসে যে আমি কি অ্যাড করতে যাচ্ছি। আমাদের লাগবে আসলে র, ফার্স্টে র অ্যাড করতে হবে। রতে ক্লিক করলে দেখেন যে র এর অপশনটা চলে আসছে। আর এইখানে মাউস নিয়ে গেলে র কয় ভাগে ভাগ করবেন সেটা দেখাচ্ছে। আমি যদি এখানে 4 ভাগে ভাগ করতে চাই, এই যে এটা 4 ভাগে ভাগ, এবং এই ভাগের ভিতরে যখন কিছু আনতে চাইবো তখন এই যে প্লাসে ক্লিক করলে তখন আবার কি আনতে যাচ্ছে সেটা। তো এখানে দেখা যাচ্ছে যে ওরা তৈরি করছে, ফার্স্ট একটা ছবি আছে, হ্যাঁ না? তাহলে আমরা সেম ভাবে যদি একটা ছবি আনতে চাই তাহলে এখান থেকে ইমেজ, এটা তো গ্যালারি, এটা সিঙ্গেল ইমেজ নিতে পারি, ঠিক আছে? আরো কিছু অপশন দেখতে পারি, অনেক অপশন এটার। WooCommerce-এর এই যে প্রোডাক্ট ক্যাটাগরিও আছে, ক্যাটাগরি বাই প্রোডাক্ট নিয়ে আসতে পারি, এখানে প্রোডাক্ট পেজ নিতে পারি, অ্যাড ইউআরএল, কার্ট ইউআরএল দিতে পারি। প্রোডাক্টগুলো আলাদা আলাদা করে প্রোডাক্টও অ্যাড করা যেতে পারে। কিছু প্রোডাক্টও অ্যাড করতে পারবেন ওখানে। আমি একটা অ্যাড করে দেখাতে পারি যে কি প্রোডাক্ট। আমরা যদি এখানে যাই, ক্লিক করি প্রোডাক্ট, তাহলে এখানে প্রোডাক্ট অ্যাড হবে, প্রোডাক্টটা দেখা দিতে হবে কি প্রোডাক্ট। WooCommerce-এর ওই যেটা WooCommerce-এর অপশন, এই কারণে হু দেখাচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা WooCommerce প্লাগইনস থেকে কাজ করতেছে। তাহলে এখানে উডেন সিঙ্গেল ড্র, দেখি কোনো ছবি নাই, নাই কোনোটারই ছবি নাই। তাহলে ওয়াইন বোতল একটা আছে, ওয়াইন, WINE, এই যে আসছে সেভ। তখন এখানে একটা প্রোডাক্ট দেখানোর কথা। দ্বিতীয় অপশনে যাই, একটা সিঙ্গেল ইমেজ নিই, তাহলে এখানে একটা ইমেজ আসার কথা। ইমেজটা আপাতত আমি নিচ্ছি না, মানে রাখতেছি না, থাক। আবার প্লাস চিহ্নতে ক্লিক করলে আবার অ্যাড করতে পারবো। হ্যাঁ, ফিচার, পাই চার্ট। আচ্ছা, পাই চার্ট হলো যে এখানে চার্ট আসবে, ওই যে কত পার্সেন্ট, কত বাংলাদেশ কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, এরকম চার্ট আসবে একটা। প্রোডাক্ট ক্যাটাগরি দেই, পার পেজ এতগুলো আইটেম দেখানোর দরকার নাই, 4টা আইটেম দেখাক। কলাম, একটা কলাম দেখাক। ওকে, দেখি কি করে। পাবলিশ, আমি একটু দেখতে চাই যে এটার আউটপুটটাতে কি আসলো, আমরা কি তৈরি করলাম। এরকম আসছে, মানে একটা প্রোডাক্ট দেখাচ্ছে চিকন করে, আর এখানে একটা প্রোডাক্ট দেখাচ্ছে।
আচ্ছা, তাহলে আমরা চিকনি দেখাবে, ঠিক আছে। আমি যে দুইটা করে দিই আপডেট, ঠিক আছে না এবার? তবে এটা তো মেনুতে দেখাবে, আমাদের আসলে দেখানোর কথা মাউস নিয়ে গেলে মেনুতে দেখাবে। তাহলে আমি এখানে চলে যাচ্ছি এখন ক্লাসিক এডিটরে, আবারও কোড পাইছি, ওই যে কোডগুলো ওরা ওখানে লিখে রাখছিল, তাহলে এখান থেকে কপি করে ওই যে আমাদের HTML টেক্সট ব্লক যেটা আছে, অ্যাড নিউতে গিয়ে আমরা একটা টেস্ট খুলি, টেস্ট মেনু, এখানে টেস্ট করে দিচ্ছি, পাবলিশ। এই সেম কাজটা এখান থেকে করা যেত, এখন যেহেতু এই অপশনটা আছে, আমি মানে ওই ব্যাচে এই অপশনটা পাইনি কোনো কারণে। ওকে, তাহলে এবার চলে যাচ্ছি অ্যাপিয়ারেন্সের মেনুতে। আমরা চাই এটা মেনুতে দেখাক, ফার্নিচার মেনুটাতেই দেখাক, টেস্ট মেনু সেভ। দেখাচ্ছে না? এই যে ওরা এটাকে এরকম পার্ট বাই পার্ট ভাগ করছে, ওরাই এটাকে পার্ট বাই পার্ট, পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করছে। তার মানে ওই যে আমরা যেরকম এনিমেশনে একটা সেকশন নিছিলাম না, যেটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেখা যায়, এখানেও তাই এরকম সেকশন আছে। তার মানে এখানে কাজ করতে আসলে HTML ব্লকে তৈরি করে নিচ্ছি, তারপরে মেনুতে গিয়ে ওটা দেখাই দিচ্ছি, তখন ওটা ড্রপ ডাউন আকারে দেখাচ্ছে, পাশে দেখাচ্ছে। ওটাকে বলা হচ্ছে মেগা মেনু। নামগুলো জানতে হবে, নাহলে ডকুমেন্টেশন পড়েও খুঁজে পাবেন না। মেগা মেনু নামে আছে। তাহলে আমাদের যদি অনলাইন ডকুমেন্টেশনে যাই, এটা হলো উডমার্ট, এখানে খুঁজে দিতে হবে মেগা মেনু, ক্রিয়েট মেগা মেনু, MEGA, মেগা লেখাই আছে, ক্রিয়েট মেগা মেনু। আমি যদি এখানে যাই, এবার দেখাচ্ছে কিভাবে ক্রিয়েট করতে হবে। ওই পেজটা আমরা দেখছিলাম এবং কোথা থেকে আসছে সেটা এখানে সুন্দর করে বলে দিছে, কোথা থেকে পাবো। এই যে দেখেন HTML ব্লক ড্রপ ডাউন আকারে কাজ করে থিমের, HTML ব্লক। আর HTML ব্লক কি জিনিস, কোথায় আছে? ড্যাশবোর্ড, HTML ব্লক, অ্যাড নিউ। আবার HTML ব্লকে গেলে দেখাবে HTML ব্লকের ডিটেইলস দেওয়া আছে, দেখেন এই যে ছবি সহ। HTML ব্লকের পাশে আবার শর্টকাট আছে, তারপরে অ্যাপ্লিকেশনে কোথায় ইউজ করা যাবে সেগুলো বলে দিচ্ছে, কোথায় কোথায় ইউজ করতে পারবেন। আমাদের দরকার কোথায়? মেনুতে। তাহলে মেনুতে কোথায় অ্যাড করবেন? এই যে সব ওয়েল ডকুমেন্টেশন, কোনো সমস্যা নাই, শুধু নামগুলো আমরা জানলেই হচ্ছে, যে কি করতে যাচ্ছি সেগুলো ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে। বুঝতে পারছি? তাহলে এটা মেগা মেনু ছিল। এই উপরে এই কার্ডটা ভিডিওতে তো আছে, ওখান থেকে দেখে নিব। এখানে যেগুলো দেখেছেন সেগুলো তাই সেম। হ্যাঁ, হিন্দি তো অবশ্যই হবে, ই কমার্স সাইট। তবে ফাঁকা করার জন্য এটার অনেকগুলো স্টাইল আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন ক্লায়েন্টের অনুযায়ী। তার মানে এটা আমাকে যেতে হবে, আমি তো এই থিম সেটিংসে যাইনি, থিম সেটিংস ধরিনি এখনো পর্যন্ত। এটার মধ্যে অনেক অপশন আছে, আমি যাইনি। আমি জেনারেল লেআউটটা একটু দেখে আসি কি অবস্থা। এটা পেজ টাইটেল, জেনারেল অপশনে কি আছে? জেনারেল অপশনে কিন্তু ওই যে আমাদের ফেভ আইকন আছে, ফেভ আইকন 404 পেজ তৈরি করে দিতে পারেন, যে কেমন হবে একটু অ্যানিমেটেড 404 পেজ, জানেন তো নাকি? নেটে সার্চ দিবেন 404 পেজ, PAG অ্যানিমেটেড। এখান থেকে কিছু অ্যানিমেটেড এই যে 404 পেজ দিয়েন, ফানি মানে যেটাতে ঢুকলে যে দেখেন চিল্লাচ্ছে পেজ নট ফাউন্ড। তারপরে এটা একটা ডেমো দেখি কেমন।
এই যে মাউসকে ফলো করে এরকম কিছু 404 পেজ, মানে একটু ফানি টাইপের, মানে কেউ যদি পেজ নট ফাউন্ড দেখে, মানে পেজ নাই, তারপরে ওখানে যেন কিছুক্ষণ ওয়েট করে, একদম রাগ করে না চলে যায়, ব্যাক করার একটা অপশন দিতে হয় 404 পেজে। হ্যাঁ, মেইনটেনেন্সের জন্য হতে পারে। এই যে এটা 404 পেজ, এই যে 404 পেজ, মাউস নিয়ে যাচ্ছে, এটা আরো উড়ে যাচ্ছে। You seems lost. এগুলো সব অ্যানিমেটেড। এই মাউস নিয়ে গেলে এরকম নড়াচড়া করবে, তাকাবে। এখানে কিন্তু ভূত আছে, খুব মজার মজার 404 পেজ, পেজ নট ফাউন্ড। বুঝতে পারছি? এরকম কিছু পেজ নিয়ে ওখানে তৈরি করে ব্লকের মধ্যে দিতে পারি আমরা। তাহলে এটা এইটার জন্য আবার এটা খুব ভালো একটা অপশন, কাস্টম পেজ আপনি নিজে তৈরি করতে পারবেন। গুগল ম্যাপ এপিআই অপশনটা দিয়ে দিছে, গুগল ম্যাপে অ্যাড করা যাবে এবং অ্যাপ আইডি ইউজ করা যাবে। এটা হলো যে ইনস্টাগ্রামের সাথে অ্যাড করার জন্য খুব ভালো একটা অপশন দিছে, যেন আপনার মার্কেটিং এর জন্য সুবিধা হয়। ওকে, তাহলে আমরা এখানে ফুটার পাচ্ছি, হেডার অপশনটা এখনো পাইনি। পাইছি? হেডার পাইনি। তাহলে এক কাজ করি, উডমার্টের এই হেডার বিল্ডারের মধ্যে আমার মনে হয় সব আছে, হেডার পার্ট। আমি একটা কাজ করি যে এখানে এডিশনাল পেজ হেডার, এখানে দেখি ক্রিয়েট নিউ হেডার। ইয়েস, এখন আপনি আপনার মতো করে কাস্টম হেডার এখান থেকে দিতে পারেন, যেটা ভালো লাগে। এটা এটা সেভ দিচ্ছি, এটাকে ডিফল্ট করে দিচ্ছি, এই যে মেক অ্যাজ ডিফল্ট, এবং এরপরে সেভ হেডার। এবার দেখি এখানে চেঞ্জ হয়েছে কিনা। ওখানের মধ্যে কালারটা গ্রিন, এখানে ব্লু কেন আসলো? না, এই যে চেঞ্জ। ঠিক আছে, তাহলে আপনাদের পছন্দ মতো আপনারা যখন তখন হেডার, মানে হেডার বিল্ডারে এসে হেডারটা চেঞ্জ করে নিতে পারবেন, নতুন হেডার ক্রিয়েট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এর ভিতরে চেঞ্জ করার অপশন আছে। ওকে, আর হ্যাঁ, কোনটা? আচ্ছা, এখানে এই যে উপরে দেখেছিল। ওকে, আর এগুলো তো আমরা জানি, এগুলো কি প্রোডাক্ট, আর প্রোডাক্ট কই থাকবে? হুকমার্সের প্রোডাক্টের মধ্যে থাকবে, এটা তো আমরা এই যে জানি। এখানে হুকমার্সের মধ্যে ঢুকলে এই যে প্রোডাক্টসের মধ্যে এগুলো পাবো, এই যে এগুলো প্রোডাক্ট। প্রোডাক্ট অ্যাপ্লাই করলেই, তবে ক্যাটাগরি অনুযায়ী দিয়েন, তাহলে ভালো হবে। আনক্যাটাগরিজ করবো না আর কি, ক্যাটাগরিজ গুলো আগে এই যে এখানে তৈরি করে নিতে হবে। সবসময় ই কমার্স সাইটে আগে ক্যাটাগরি গুলো রেডি করবেন, তারপরে প্রোডাক্টে যাবেন, নাহলে কিন্তু গন্ডগোল পাকা ফেলবেন। আনক্যাটাগরিজ কিছু থেকে যাবে, ভুলে যাবেন ওগুলা দিতে। আর আমি একটা ভালো বুদ্ধি দিই, বুদ্ধি হলো যে এখানে যখন দেখবেন যে এই কোন প্রোডাক্টটা আনক্যাটাগরিজ আছে সেটা দেখার জন্য ক্যাটাগরিজ অপশনে চলে আসবেন। চলে আসার পরে এখানে আনক্যাটাগরিজের পাশে তাকায় দেখবেন কোনগুলো আনক্যাটাগরিজ আছে। আবার এখান থেকে গিয়ে দেখা যায় যে এগুলো আনক্যাটাগরিজ কোনগুলা, তখন এগুলো ক্যাটাগরিজ চেঞ্জ করে দিবেন। যেরকম এখানে দুইটা দেখা যাচ্ছে লাইটিং এর, তাহলে এখানে প্রোডাক্ট দুইটা অ্যাড করা আছে। হ্যাঁ হ্যাঁ, দুইটা প্রোডাক্ট, এই যে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছ। তারপর এখানে কুইক এডিটে গেলে একটা অপশন আছে কুইক এডিট, এখানে গেলে দেখেন এখানে এই যে ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি টিক দেওয়া যায়, চেঞ্জ করা যায়। আবার কুইক এডিটে গেলে খুব দ্রুত চেঞ্জ করে ফেলতে পারবেন, খুব ভালো অপশন। তাহলে আমরা ক্যাটাগরিজ থেকে এটা ঠিক করতে পারি। হ্যাঁ, এখন নির্ভর করবে আপনি একটা প্রোডাক্ট আপলোড করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কত টাকা নেবেন, সেটা আপনার উপর নির্ভর করতেছে। এটা ডাটা এন্ট্রির মধ্যে পড়বে, যেটার নাম হলো প্রোডাক্ট এন্ট্রি, ই কমার্স প্রোডাক্ট এন্ট্রি। ডাটা এন্ট্রি একটা পার্ট, এটা ডাটা এন্ট্রি। কপি করে করে ইমেজগুলো ঠিক করা, প্রাইসগুলো ওরা বলে দিবে,
ও একটা সাইড দেখা দিবে যে বলবে যে এই সাইড থেকে হুবহু কপি করেন। আপনার কাজ হলো এই সাইড থেকে নিয়ে এখানে কপি পেস্ট করা। কিন্তু কপি পেস্ট করতে গেলে একটু বুঝে শুনে কপি পেস্ট করবেন। কপিরাইট না, ও তো বলে দিচ্ছে হুবহু কপি পেস্ট করতে। বুঝে শুনে বলতে হলো যে ওখানে দেখা যাবে অনেক সময় টেবিল করা আছে, ওই টেবিলটা এখানে দেখতে সুন্দর লাগবে না, সেক্ষেত্রে আপনাকে একটু মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে এসে ওখান থেকে ঠিক করে টেবিল বাদ দিয়ে তাতে আবার দিতে হবে। তো এই কারণে বুঝে শুনে আগে একটা কাজ করে দেখবেন, ক্লায়েন্টকে বলবেন যে আগে একটা স্যাম্পল দাও, আমি করে দেখি যে ইজি নাকি কঠিন, তার উপরে টাকার অ্যামাউন্ট বলবেন। অনেক সময় দেখা যায় যে আমি বলছি যে $3 কাজ করবো, এরপর দেখি না এটা $6 দরকার ছিল, তখন আর মাথা চুলকে লাভ নাই, মাথার চুল ছিঁড়েও লাভ নাই, কারণ ক্লায়েন্টের সাথে তো এগ্রিমেন্টে চলেই আসছেন, আপনি করে দিবেন। ক্লিয়ার হতে পারছে? এটা বুঝবে না ক্লিয়ার হতে পারছে এই জিনিসটা? আগে একটা স্যাম্পল করে দেখবেন নিজে কতটুকু কষ্ট, তারপরে গিয়ে আপনি অ্যামাউন্ট বলবেন। ওকে, আর নিচের এই ফুটার পার্টটা এটাকে কি বলে? সব ওয়ার্ডপ্রেস সাইটে এটাকে বলবে উইডগেট। যত ওয়ার্ডপ্রেস সাইট আছে সব ওয়ার্ডপ্রেস সাইটে আপনার উইডগেট নামেই পরিচিত হবে, এটা উইডগেট। আর আমরা একটু গিয়ে দেখি, অ্যাপিয়ারেন্স এর মধ্যে আছে উইডগেট, উইডগেট। এই উইডগেটস এর মধ্যে আমরা পাবো, দেখেন মেইন উইডগেট এরিয়া ক্যাটাগরিজ। তাহলে দেখি এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে ক্যাটাগরিজ না, তাহলে এখানে দেখব এরিয়া আফটার ফুটার কলাম 1, ফুটার কলাম 1 2 3 4 5, তাহলে এখানে 5টাই আছে, 1 2 3 4 5। তাহলে ফুটার কলাম 1 এ টেক্সট দেখতেছি, তাহলে টেক্সটের মধ্যে কি লেখা আছে দেখেন তো, ডিভ দিয়ে লিখছে, তার মানে এটা HTML করছে সুন্দর করার জন্য, যে এটা HTML লিখছে, যে এটা ডিভের মধ্যে লিখছে, এই যে এখানে লেখা আছে, হ্যাঁ অ্যাড্রেসটা এই যে, এই যে বুঝতে পারছি। তাহলে এখানে প্রতিটা অপশনই উইডগেট। আর নিচের এই পার্টটা একটু ক্রিটিক্যাল, জানতে চাই যে ফুটারের এই পার্টটা কি এবং কোথায় আসছে। একদম নিচে এটা খুব ইম্পর্টেন্ট একটা ই-কমার্স সাইটের জন্য, যে আপনি কি কি পেমেন্ট মেথড সাপোর্ট করেন, পেমেন্ট অপশন সাপোর্ট করেন। তাহলে আমরা একটু জানতে চাই যে এটা কোথায় আছে বা কি জিনিস। ওকে, ফুটার পার্টে যাব আমরা, থিম সেটিংস এর ফুটার অপশনে যাচ্ছি। ফুটার 5 কলামে ভাগ করছে। ওকে, কপিরাইট টেক্সট, তারপরে এইটা হলো পেমেন্ট, আমার যতটুকু মনে হয় ইমেজ এসআরসি দিয়ে পেমেন্ট দিছে এটা, কারণ এই যে লেখা আছে ডামি পেমেন্টস PNG, ঠিক আছে। তাহলে আমার মনে হয় এটা পুরো টোটালটাই একটা ছবি। তাহলে আপনারা এখন সুন্দর করে একটা ছবি তৈরি করে সেটা আপলোড করবেন কোথায়, মিডিয়াতে, আর মিডিয়ার ওই লিঙ্কটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো ওটা ওকে, সেটার জন্য তো এখানে HTML লেখা যাচ্ছে, আলাদা আলাদা ইমেজ সোর্স দিবেন এবং এটার হোভার ইফেক্ট ক্লাস তৈরি করে, একটা ক্লাস তৈরি করে হোভার ইফেক্ট দিতে পারবেন। ক্লাস তৈরি করলে হোভার ইফেক্ট দিবেন কোথা থেকে, এখানে লেখা আছে কাস্টম CSS, সো এটাকে ধরা যেতে পারে, আমরা একটা চেক করে দেখতে চাই। তাহলে আমি আসতেছি এখানে লিখি div div CLASS ক্লাস সমান সমান NAZMUL নাজমুল, this is TST test text div save। দেখতে চাই এটা কোথায় আসতেছে, এই যে এখানে আসছে, this is test text, নিচে দেখাচ্ছে। তবে আমি ডিপ দিয়ে না, ডিপ দিলে এটা নিচে এক লাইন নিচে নেমে গেছে, আমি এটাকে
এক্স কমান্ড দিচ্ছি, কারণ এক্স এ কিছুই হওয়ার কথা না। দেখি এটা পাশাপাশি দেখানোর কথা, পাশাপাশি দেখায় কিনা। লোডিং বেড়ে গেছে। না, এটা সেভ না হওয়া পর্যন্ত এটা লোডিং নিচ্ছে না। স্প্যাম দিয়ে করা যেত। স্প্যাম তো এরকম ব্ল্যাঙ্ক না? হ্যাঁ, স্প্যামার ব্ল্যাঙ্ক। পাশাপাশি নিতে যাচ্ছিলাম, পাশাপাশি আসে কিনা। হ্যাঁ আসছে। দিস ইজ টেস্ট টেক্সট। এবার আমরা কাস্টম সিএসএস লিখে দেখি। আমাদের এটা ছিল হলো, এখানে দেখেন গ্লোবাল মানে হলো সব ডিভাইসে কাজ করবে, ডেস্কটপ মানে ডেস্কটপে এই সিএসএসটা কাজ করবে, আর মোবাইল ট্যাবলেটের জন্য ট্যাবলেট, মোবাইলের জন্য মোবাইল, শুধু মোবাইলের জন্য আলাদা দিছে। তার মানে ওইগুলো শুধু ওই অপশন গেলেই কাজ করবে। আমাদের গ্লোবাল দরকার, মানে সব জায়গায় সেম। তাহলে আমি চাচ্ছি ডট MAZMUL, নাজমুলকে ধরলাম, COLOR কালার্স, RED রেড, এটা যদি ধরে কাজ করে তাহলে সবই কাজ করবে। তার মানে এটা কাজ করা মানে হলো যে এখন আমি যে সিএসসি তাকে দিই না কেন, তার কাজ করার কথা। তাহলে আমরা সেটা বোঝার জন্য লিখবো এখানে নাজমুলটা যখন হবে হোবার, HOVER, হোবার হলে BACK ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। এখানে একটা মজার জিনিস হলো যে এখানে প্রপার্টিজ গুলা দেখায়, অন্যান্য কোনো থিমে পাবেন না এই অপশন। এই প্রপার্টিসের হ্যাঁ ভিএস কোডের মতো দেখায়, এটা অন্যান্য টেমপ্লেটে দেখে না। ব্যাকগ্রাউন্ড কালার GRWN গ্রিন, এটা কাজ করা মানে ওভারও কাজ করবে অবশ্যই। স্যার হোভার নির্দিষ্ট পর্যন্ত হচ্ছে যে জুম করবে, হোভার জুম করবে, মাউস নিয়ে গেলে টেক্সট জুম করবে। হ্যাঁ টেক্সটটা জাস্ট নির্দিষ্ট পর্যন্ত জুম হবে। হ্যাঁ এটা তো ফন্ট সাইজ জুম হওয়া নাকি বড় হওয়া, ফন্ট সাইজ। তাই ওই যে আমাদের এরকম প্রোডাক্টের মধ্যে ছবির উপর যখন মাউসটা নিচ্ছি তখন ছবি, হ্যাঁ তাহলে ওইটা হচ্ছে যে ই দিয়ে ট্রান্সফর্ম দিয়ে, ট্রান্সফর্মের ওই যে একটা অপশন আছে না ট্রানজিশন, জুম জুম হয় সামনের দিকে, ওইটাই আর এই যে মাউস নিয়ে গেলে জুম হচ্ছে, এটা আবার এখান থেকে করা যায়। ফন্ট FONT ফন্ট সাইজ SIZE ফন্ট সাইজ 30px, তবে এটা ট্রানজিশন TRANS ট্রানজিশন 1000 ms মিলিসেকেন্ড লেট করবে, EASN আউট। এটা যেন চলে যাওয়ার সময়ও সেম ভাবে কাজ করে একই জায়গায়। ট্রানজিশন করার কারণে এটা স্লো প্রসেস, যেরকম হয় আর কি। সাধারণত আমরা যেটা দেখি সেটাই হচ্ছে, বড় হচ্ছে এবং ছেড়ে দিলে উঠে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আর তো এখানে কোনো কাজ নাই। আর এই যে এটা স্লাইডার কাজ করতেছি কি দিয়ে, ওই আমাদের সেই পুরাতন বন্ধু
স্লাইডার রেভুলেশন, আমি তো বলছি একটা শিখবেন সব থিমে কাজ করবে। স্লাইডার রেভুলেশন এমন একটা পর্যায়ে চলে আসছে, ওটা আসলেই রেভুলেশন ঘটাই ফেলছে, সবকিছু করা যাচ্ছে। ওটা ওটা সুন্দর করে অফ করে রেখে বন্ধ করে রেখে আপনি এটা দিয়ে কাজ করলে এটা অ্যাড করতে পারবেন, একই অ্যাড করতে পারবেন। এটা একটা শর্ট কোড দেয় না, এটা দরকার নাই, কিন্তু এটা অ্যাড করলে ওই ক্লায়েন্ট একটু খুশি হবে, কারণ এটা ট্রানজিশন আর কোনো ট্রানজিশন নাই এরকম। এটা দেখেন শর্ট কোড নামে একটা অপশন আছে, আমি যদি এটা এডিটে যাই, এডিটে গেলে একটা শর্ট কোড আছে, ওইটা আমি যেখানে দিব সেখানেই কাজ করবে, পেজের যে কোনো জায়গায়। খুব মজার একটা অপশন করছে এটা। পোস্ট পেজ যেখানে আপনার দরকার এই স্লাইডারটা, সেখানে জাস্ট কপি পেস্ট করে দিবেন। এই যে এখানে একটা শর্ট কোড দেওয়া আছে, দেখছেন? আমি শর্ট কোডটা কপি করতেছি, কপি শর্ট কোড, ব্যাস। এবার আমি চলে যাচ্ছি পোস্টে, একটা পোস্ট করে দেখি আসলে পোস্টে দেখায় কিনা। এটাই দেখবেন যে ওখানে দেখাচ্ছে পোস্টের মধ্যে। আমি অ্যাড নিউতে যাচ্ছি, জাস্ট ভিজুয়ালি এটা পেস্ট করে বসাই দিচ্ছি, দেখতে চাই পাবলিশ। এই কোডটা যেখানে দেখাবেন, ওয়েবসাইটের যেখানে দিবেন সেখানে এটা কাজ করবে। দেখছেন? তার মানে আমি ওয়েবসাইট না, কোডের যেখানে রাখবো সেখানেই কাজ করবে। তো এই জন্যই এটা এত পপুলারিটি লাভ করছে, আর একটা শিখলেই চলবে। তারপরেও ক্লায়েন্ট অনুযায়ী, ক্লায়েন্ট কিন্তু অনেক ক্লায়েন্ট আছে এটা পছন্দ করে না, উনি যেটা বললো ওইটা ওই থিমের সাথে আসছে, ওই থিমের সাথে ওইটা, তখন আপনাকে অভ্যস্ত হয়ে নিতে হবে। তবে চেষ্টা করবেন ক্লায়েন্টকে বোঝানোর, এটাতে তো অনেক বেশি অপশন, আর এগুলো তো রেডি করা আছে, জাস্ট সেভ করে রাখবেন, আপনি আপলোড করে দিবেন, আর ছবিগুলো চেঞ্জ করে দিবেন। তার লেখার জায়গাগুলো অ্যানিমেশন এরকমই থাকবে, যেগুলো যেরকম অ্যানিমেশন আছে এগুলো থাকবে, শুধু ছবিগুলা রিপ্লেস করবেন, লেখাগুলো রিপ্লেস করবেন, তাহলে হয়ে গেল কাজ শেষ। এখন দরকার আপনাদের আসলে একটা পূর্ণাঙ্গ নিজে ওয়েবসাইট তৈরি করা, পূর্ণাঙ্গ বাসায় বসে। এগুলো তো হচ্ছে যে ক্র্যাক থিম, আমি যদি কাজ করার পরে এটার জন্য কমপ্লিট হয় আর কি, ওটা যদি আমি নিচে আপলোড করি এটা কি লাস্টিং করবে? আপডেটটা পাবেন না কখনোই। আমার মনে হয় একটা চিন্তা ছিল যে পোর্টফোলিও যদি অ্যাড করতে পারি, এই জন্য একটা কাজ করবো এরকম। কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছে একটা অনলাইন শপ আছে, আপনি যদি নিজের জন্য কাজ করেন তাহলে আমি বলবো যে ওটা আমি আলাদা করে আপনাকে করে দিব, সমস্যা যেন না হয় সেই ব্যবস্থা করে। আর যদি ক্লায়েন্টের জন্য চিন্তা করেন তাহলে ক্লায়েন্ট আপনাকে কিনে দিবে। হ্যাঁ অবশ্যই, তাহলে সেক্ষেত্রে এই উডমার্ট ইউজ করেন না, এটা একদমই ক্র্যাক করা এবং এটা কমার্শিয়াল ইউজের জন্য না। আমি আরেকটা করে দিব আপনাকে, সময় নিয়ে আমি একটু করে দিব, তাহলে ওইটাতে কাজ করেন, ঠিক আছে? হ্যাঁ সেটাও হবে, সেটা তো অবশ্যই। এগুলো দিছি তো আপনি বাসায় বসে যেন কাজ করতে পারেন। ক্লায়েন্টকে যখন দিবেন এক্সএমএল ফাইলটা আপলোড করে দিলে ক্লায়েন্টের কাছে চলে গেল। ক্লায়েন্টের থিম ক্লায়েন্টের, কিন্তু সেম থিম তো, সমস্যা নাই, কাজ করবে, ওখানে কোনো প্রবলেম নেই। তার মানে আমরা এগুলো অফলাইনে যা খুশি তাই করতে পারি এবং এটা সেভ করে অনলাইনে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই, ওটার সাথে কোনো কনফ্লিক্ট হবে না। না ওটা নিয়ে তো ঝামেলা, ওটা তো ক্লায়েন্টের কেনাই আছে, ওটা প্রবলেম। এক্সপোর্ট করে রেখে দিবেন যা যা কাজ করতেছেন, যেভাবে কাজ করতেছেন। তাহলে আমি আশা করবো যে আপনারা প্র্যাকটিস শুরু করেন ওয়ার্ডপ্রেস, তারপরে যেখানে আটকান ওই যে ক্লাসগুলো থাকবে আমাদের সামনের দিকে, ওই ক্লাসগুলোতে আমাকে এসে বলবেন স্যার এইটাতে সমস্যা আছে, তখন ক্লাস শুরুর আগে 1 ঘন্টা না হয় দেখাই দিলাম, বুঝছি? ফার্স্টে ধরবেন হলো যে নর্মাল একটা বিজনেস ওয়েবসাইট, এটা শেষ করে তারপরে যাবেন হলো ই কমার্স সাইট। হ্যাঁ উডমার্ট তো হবে হলো ই কমার্স, আর হলো বিজনেস যদি করেন তাহলে হলো আপনার ইনভিশনে বিজনেস করা যেতে পারে। আপাতত এই দুটো থিম শিখেন,
তারপরে আমি আরো থিম দিয়ে দিব সাথে সাথে, ওগুলো আস্তে আস্তে অ্যাড করবেন। সেটা কি স্যার ওয়ান পেজ প্যারালাক্স যেটা করা যায় উইথ ম্যাক্স ইনপুট যাবে, তবে আমি আপনাকে ওয়ান পেজ প্যারালাক্সের জন্য একটা থিম করে দিব। আমি তো এখনো থিমগুলা কি থিম দিব এখনো ঠিক করিনি, আপনাদেরকে কয়টা থিম দিব বা কি দিব কোনটা দিব। আমি ভাবতেছি যে একটা করে সবগুলো ক্যাটাগরি থেকে যদি থিম দেওয়া যায় তাহলে বেস্ট হবে, ওইটা অপশনগুলো শিখতে পারবেন। আমি এটা চিন্তা করে আমি দেখি আপনাদেরকে দিব সবগুলা ক্যাটাগরি থেকে একটা করে বেস্ট থিমগুলা যেগুলো বেশি পপুলারিটি লাভ করছে। এখানে সব থেকে পপুলার একটা থিম আছে অ্যাভাডা, যেটা অবশ্যই আমার কাছ থেকে কালেক্ট করবেন। অ্যাভাডা থিমটা, হ্যাঁ অ্যাভাডা থিমটা এখানে আছে, এখান থেকে নিতে পারবেন। $60 একটা থিম, যেটা ডিসেম্বরে কমছিল, 30 বা 28 নামছিল, এখন 60। এই থিমটার সেল দেখেন, ক্যালকুলেটরে আমরা আটাতে পারবো না সেলটা, একটা থিম সেল করে। কিন্তু এটা আবার সাপোর্টের দিকেও তাকায়েন, যে পরিমাণ সেল করছে সেটা সাপোর্টও দিতে হয়েছে। 33,000 সাপোর্ট মানে কম না। হ্যাঁ 6.2 ভার্সন। এবং এই থিমটাই এতবার সেল হওয়ার মূল কারণ হলো এটার হেডার ফুটারও নাই করে দেওয়া যায়। মানে আসলে এই থিমটার হেডার ফুটার নাই করে দেওয়া যায়, মানে হেডার ফুটার থাকবে না একটা কেউ যদি এরকম করতে চায়। এবং এই হলো তার হিসাব কতটা ওয়েবসাইটে তাদের রানিং। তাদের পেজ বিল্ডারটাও অনেক কি বলবো হাইলি কাস্টমাইজড। ওদের লাইভ এডিটিং একটা অপশন আছে, লাইভ এডিটিংটা আমার কাছে ভালো লাগে। ওদের থিম দেখেন, এগুলো সব ডেমো থিম, জাস্ট ইম্পোর্টে ক্লিক করতেছে, ইম্পোর্ট হয়ে যাবে। সব থিম রেডি করা, ওদের সব ধরনের থিম আছে। হ্যাঁ লাইভ দেখতে পারবেন এবং তারপরে ইনস্টল দিতে পারবেন, সাথে সাথে ইনস্টল হয়ে যাবে এবং পুরো ওয়েবসাইটটা করে দিবে সে। ওই রিলেটেড যেরকম এডুকেশন, পুরো এডুকেশন সাইট, কুকিং পুরো কুকিং সাইট রেডি করে দিবে। হ্যাঁ আপনি জাস্ট ভিতরে চেঞ্জ, আর ভিতরের চেঞ্জটাও লাইভ চেঞ্জ। এই যে দেখেন, আর একদম লাইভ ওয়েবসাইটে বসে চেঞ্জ। এই যেটার উপরে ক্লিক করতেছেন ওই লেখাগুলো ওইখান থেকেই চেঞ্জ করা যাবে। তার মানে আমি ভিজুয়াল না, আপনাদেরকে যে বুটস্ট্র্যাপ একটা দিয়েছিলাম না, ওইটার মতো এই যে দেখেন সরাসরি চেঞ্জ করতেছে, কোনো কোড নাই। এবং এখান থেকে টেনে টেনে ছোট বড় করা যায়। এই যে এখান থেকেই যে আপনি ছবিটা একটু বড় করতে চান, তখন এখান থেকে টেনে ছোট বড় করা যায়। স্যার এটা তো হচ্ছে কমপ্লিটলি রেসপন্সিভ, ফুল রেসপন্সিভ। আমরা যে বুটস্ট্র্যাপটা শিখলাম ওটার মানে ইউজেসটা কোথায় হবে? ওই যে ভিতরে এখন গ্রিড গুলো বুঝতেছেন, কলাম গুলো বুঝতেছেন, আর এটা তো বুটস্ট্র্যাপ দিয়েই করা, এটা বুটস্ট্র্যাপ দিয়েই করা। যদি বোঝার জন্য এবং যদি ভিতরে কোনো কোড চেঞ্জ করতে হয়, কোড ভিতরে একদম পিএইচপি তে চেঞ্জ, তখন গিয়ে বুটস্ট্র্যাপটা লাগবে। ওটা তো পরবর্তীতে যাবেনি একটা সময়, ডেভেলপমেন্ট তো ডেভেলপার হবেনি, আল্লাহ রহমত করলে ইনশাল্লাহ সম্ভব। দেখেন একদম লাইভ চেঞ্জ। এবং এবারে এই থিমটা, এটা পুরোপুরি ক্র্যাক ভার্সনটা এবং এই ডেমো সহ আপনাদের এখানে দেওয়া আছে। এই যে ওয়েব ডেভেলপমেন্টের এই ক্লাসে ওদেরকে আমি প্রোভাইড করছিলাম। এই যে অ্যাভাডা, এটা আপনাদের বলছিলাম না নিতে, আপনারা নেননি? সবাই নিবেন অবশ্যই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি, হ্যাঁ সেটাই করেন। লক হয়ে গেছে যেহেতু, একবার ট্রাই করে দেখেন। ঠিক আছে তাহলে দেখেন। আচ্ছা না না না, দেখেন আমাকে জানেন।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা না 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 কষ্টের কিছু না এটা, না না অবশ্যই যখনই আটকাবেন বলবেন। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে আচ্ছা তাহলে এখানে এটা নিবেন কিভাবে আমি বলি, এটা পুরোটার সাইজ 16 জিবি। আচ্ছা যদি তাও হয় তারপরেও 14 জিবি, 2 জিবি কমছে আর কি। তো এটা ক্লাস শুরুর আগে কপি করে দিলেই হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? এখনই দিয়ে দেন, যদি দিতে চান এখনই দিয়ে দেন। ওই যে একটা অলরেডি শেষ, প্রায় শেষের দিকে। হ্যাঁ 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 দেন, লাগে দেন, যাদের লাগবে ক্লাস শুরুর আগে দিন, কারণ ক্লাস শেষের দিকে গেলে এটা অনেক সময় লাগবে, 1 ঘন্টা তো মিনিমাম লাগবে। ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস করাইছিলাম আমি একটা ব্যাচ, ঠিক আগের ব্যাচটা, কিন্তু ওখানে ডেভেলপমেন্ট হয়নি, ডিজাইনিং নিছে, ওয়ার্ডপ্রেস হয়েছে, এসইও হয়নি, শুধু ওয়েব ডিজাইন আর ওয়ার্ডপ্রেস, সরাসরি ওয়ার্ডপ্রেস করাইছি, আর ওপেন কার্ট আছে, এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। আরেকটা প্ল্যাটফর্ম, এগুলো তো এখনো আপনাদেরকে দিইনি না, দিছি? হ্যাঁ বলছি না, ওপেন কার্ট কি কাজে আসে, মেজেন্টো কি কাজে আসে, ফোরাম গুলো বলে দিছিলাম না, পিএসপি বিবি, ইয়ার বিবি, এরকম বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ ল্যাঙ্গুয়েজ গুলো নাম দিছি না? হ্যাঁ দিছি তো, এটা ওয়ার্ডপ্রেস শুরুর আগে দিছিলাম, আগের ক্লাসগুলোতে একটু দেখেন, বিটনামি ইনস্টল করার আগের ক্লাসটা, হ্যাঁ এটা দিছিলাম। এটা কত জায়গায় আছে? 12 জিবি হবে না, এটাও ওগুলো ডিলিট করে দিতে হবে। 14.8 এটা হলো 14.6 এটা আচ্ছা হ্যাঁ হবে, 14.6 হ্যাঁ হবে, একদম কাটাকাটি হবে। হ্যাঁ ওটা ডিলিট করে দিতে এনটিএফএস রে এটা তো দিছি। এটা কার কার এটা? এটা কার কার্পেন ড্রাইভ আপনার? এটা তো 7 পুরোটা ফরম্যাট করতে হবে, পরে ক্লাসে নেবেন, বাসায় এগুলো লিখে আসবেন যেগুলা। আর কারোরটা তো নাই, আছে আছে ফরম্যাট করে দিব সব। আজকের ক্লাসটা শুধু নিতে পারবেন না কেউই, আজকের ক্লাসটা পরের দিন নেবেন আর কি। হ্যাঁ দেখি, হতে পারে। ওকে এটা যেতে থাকুক, সময় লাগবে। আচ্ছা তাহলে আপনাদেরকে 2টা কাজ দিচ্ছি, এক হলো যে নিজেরা বসে ঠান্ডা মাথায় এসইও ক্লাসগুলোতে শুধু তাকায় তাকায় দেখবেন, আপনাদের কোনো কাজ নেই। মার্কেটিং খালি মাথায় নেবেন যে কিভাবে মার্কেটিং করে, ওখানে আপনাদের বোঝার কিছু নাই, কাজ করার কিছু নাই। মার্কেটিং এ আপনারা ছোটবেলা থেকেই করে আসছেন, শুধু টার্মস গুলো একটু মাথায় নেবেন, জানবেন যে এটা এই টার্মস, এই আর কিছু না। সব কিছু আপনারা পারেন, ছোটবেলা থেকে বই সেল করছেন, খাতা সেল করছেন, বল সেল করছেন, মোবাইল সেল করছেন, এটা আপনারা পারেন, খুব আমার থেকে ভালো পারেন। কিন্তু আমার কাছ থেকে শুধু টার্মস, আমি কিন্তু ওই যোগ্য না যে আপনাদেরকে মার্কেটিং শেখাবো। চট্টগ্রামের মানুষকে যদি আমি বলি যে মার্কেটিং শেখাবো, তাহলে সবাই হাসবে, হাসা ছাড়ার কোনো অবস্থা নাই। কারণ চট্টগ্রাম থেকে বাণিজ্য শুরু হয় সারা বাংলাদেশে, বাণিজ্যিক রাজধানী। তো এখানে যদি মার্কেটিং শেখাইতে হয়
তাহলে এটা হাসি ছাড়া কোনো অপশন নাই। বলবো যে বাইরে থেকে ভুঙ্গে আসছে এসিও শেখাইতে, সেটা তো আমরা ছোটবেলা থেকে পারি। যেটা হবে সেটা হলো যে ওই টার্মস কন্ডিশন, যে কন্ডিশনে ক্লায়েন্ট আপনার সাথে কথা বলবে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, এটাই হলো ব্যাপার, আর কিছু না। ক্লিয়ার হতে পারছি? আমি মার্কেটিং কোনোভাবেই শিখাতে যাব না, এবং কেউ যদি শিখাতে যায় সেটা বোকামি হবে, তার জন্য কোনো মনোযোগ আসবে না পড়ালেখায়, কারণ এগুলো জানার কথা। আমি যদি বলি যে একটা খাতা নেন, কলম নেন, এখানে গিয়ে সেল করেন, ওটা আপনি পারেন, বলে যে এটা তো আমি পারি, আর এখানে শেখার দরকার কি? এখন কিভাবে কোন কন্ডিশনে এটা সেল করা উচিত ছিল সেই কন্ডিশনটা শেখাই দিব, আর কিছু না, বাকিটা আপনারা পারেন। তো যে কারণে দেখা যাবে যে এসইওর ক্লাসগুলোতে জাস্ট বসে বসে টার্মগুলো মাথায় নেবেন, আপনি যদি কোনো কাজ নাই তাহলে কি কাজ করবেন? কাজ হলো যে এসইওর এই জিনিসগুলো সব কপি পেস্ট করে হার্ড ডিস্কে রাখবেন। এখন কোনো ট্রাই করার দরকার নেই। হ্যাঁ, যদি না মনে করেন যে আমি একটা ইনকাম গুগল অ্যাডসেন্স থেকে একটা ইনকাম জেনারেট করতে চাই, তাহলে একটু একটু করে ওখানে অ্যাপ্লাই করা শুরু করব ওই জায়গাটাতে, ওই পয়েন্টটাতে। তাছাড়া এখান থেকে মার্কেটিং এ আমরা যে জিনিসটা চাই, যে আপনাকে যদি বলি যে সারাদিন আপনাকে কোনো টাকা পয়সা দিব না, টুথপেস্টটা সেল করতে পারলে তারপরে গিয়ে ইনকাম হইতেও পারে না হতে পারে, আপনি গিয়ে কি করবেন, ওই যে রাস্তার মাথায় গিয়ে দাঁড়ায় থাকবেন, সারাদিন শেষে এসে বলবেন যে স্যার একটা টুথপেস্টও সেল হয়নি, নেন আপনার টুথপেস্ট। তাহলে টাকা ছাড়া কেউ মার্কেটিং করতে চায় না, এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। মার্কেটিং এ গেলে কষ্ট, ওখানে টাকা লাগবে, দিন শেষে একটা টাকা লাগবে, আমার ইনকাম লাগবে, নাহলে আমি মার্কেটিং করবো না। যে কারণে আমরা যখন ইনকাম মানে ক্লায়েন্ট আমাকে কোনো কাজ দিল, তখন আমি মার্কেটিং এর ওই ভিডিওগুলো বের করে কি ধাপগুলো একটু দেখলাম, ওকে করে দিলাম, ইনকাম তো হচ্ছে আমার। বুঝতে পারছি? আমরা তো সবকিছু পারবোই, শুধু কোন ধাপে। আর ক্লায়েন্ট যখন জিজ্ঞেস করবে যে বলো কোয়ারি সিলেক্টর কি, কোয়ারি ইন্টারফেস কি, এবার আমাদের একটু খটকা লাগতেছে, যে জিনিসটা শুনলেই মনে হয়, তখন ওনাকে বলবেন আপনি যে এটা তো আমি পারি না, না জানার জন্য। বুঝতে পারছি ব্যাপারটা? কিন্তু আমি যদি এটা ভালো মতো বুঝাই দিই যে এই কোয়ারি ইন্টারফেস জিনিসটা কি, তখন আপনি বলবেন যে এইটা স্যার আমি তো অনেক আগেই জানতাম, শুধু এই যে টার্মসটা জানি না যে এই টার্মসে কথা বলতেছে ক্লায়েন্ট। কোয়ারি ইন্টারফেস হলো যে গুগলের যে প্রথম পেজটা, ওটাকে বলা হয় কোয়ারি ইন্টারফেস। কোয়ারি ইন্টারফেস গুগলের প্রথম পেজটা, যে পেজে আমরা যাই, গেলে যে পেজটা পাই আমরা ইন্টারফেস, ওই ইন্টারফেসের নাম হলো কোয়ারি ইন্টারফেস। এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে কোয়ারি ইন্টারফেসে গিয়ে একটা সার্চ দাও, এখন আপনি চিন্তা করতেছেন কোয়ারি ইন্টারফেস কি জিনিস, আমি তো জানি না, আমি পারি না, অথচ একদম ইজি একটা ব্যাপার যে আমাকে একটা সার্চ দিতে বলতেছে গুগলে গিয়ে, যেটা আমরা পারি। তো এরকম ব্যাপার আমি ওগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি, জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আর কালকে আমরা নেক্সট ক্লাসে আমরা ঠান্ডা মাথায়, মানে বৃহস্পতিবার ঠান্ডা মাথায় একদম প্রথম থেকে ফাইবারটা করব, ফাইবারটা একদম প্রথম থেকে। আজকে জাস্ট যেহেতু মাথা একটু ঠান্ডা আছে, এসইওর মূল থিমটা বুঝি, জাস্ট থিমটা বুঝি যে এটা আসলে কি জিনিস, ব্যাস, তারপরে ঠান্ডা মাথায় বাসায় চলে যাবো। ওকে, জাস্ট মূল থিমটা দেখেন। মার্কেটিং এর মূল যদি ব্যাপারটা বুঝতে চাই, তাহলে মার্কেটিং কে আসলে দুইটা ভাগে ভাগ করছে। একটাকে বলতেছে ব্ল্যাক হ্যাট, কালো টুপি, আর একটা হলো হোয়াইট হ্যাট, সাদা টুপি। তাহলে কালো টুপি আর সাদা টুপি পেলাম আমরা, ব্ল্যাক হ্যাট এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর হোয়াইট হ্যাট এসইও সাদা টুপি যেটা, সেটাও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও বলতেছি। তো ব্ল্যাক হ্যাট আর হোয়াইট হ্যাট বোঝার জন্য আমি উদাহরণ দিব, গল্প আকারে যাব, গল্প দিলেই ভালো মনে থাকবে। এই দুজন বেশি বড় হয়ে যায়, ওই পাশে দুজন থেকে নিচ্ছি, এই দুজনকে আমরা নিচ্ছি, আপনার ডোন্ট মাইন্ড, গল্পের ক্যারেক্টার আর কিছু না। তো দুজনকে আমি নিলাম, দুজনকে আমি 1000 পিস করে লিফলেট দিছি, আর বলছি যে দুইটা গেট আছে বিকেডিসির, দুইটা গেটে গিয়ে দাঁড়াবেন, দাঁড়ায় 1000 পিস
লিফলেট সবাইকে, মানে যতজন এখান থেকে বের হবে আর ঢুকবে তাদেরকে লিফলেট একটা একটা করে দিবেন। তাদের মধ্যে দুজনের মধ্যে একজন ব্ল্যাক হ্যাট, একজন হোয়াইট হ্যাট। এই পাশে যেজন, মানে এই পাশে যে দাঁড়াইছিল সে যেটা করছে, স্যার যেহেতু বলছে স্যারের অনেক অনুগত, একটা একটা করে সারা দিন ধরে 1000 জন মানুষকে বিলি করছে। না এই দুজন না, পিছনে দুজন, তাও এটা কাল্পনিক চরিত্র। আর এই পাশে যে দাঁড়াইছিলেন উনি দেখলেন যে সামনে একজন বাদামওয়ালা দাঁড়ায় আছে, ওনার মাথায় তো সাথে সাথে ক্যাচ করছে যে এগুলো তো বাদামওয়ালার কাছে দিলে কিছু টাকা পাওয়া যাবে, ভালো একটা অপশন, টাকা পাওয়া যাবে, কারণ বাদামওয়ালা তো এটা প্যাক করে ওর মধ্যে বাদাম বিক্রি করতেছে। উনিও কিন্তু মার্কেটিং করছে। কিভাবে মার্কেটিং করছে? যে বাদাম খায় আমি ধরে নিচ্ছি তার সারাদিনে কোনো কাজ নাই, কি বলেন, সব কাজ ফেলে দিয়ে সে বসে বসে একটা করে বাদাম ছেলে আর খায় মনের আনন্দে, তার কোনো আর কোনো কাজ নেই, আর সে তার কাজ চলতেছে মাথায়। আরেকটা জিনিস সে একটু ভালো পারে, যে প্যাকেটটা থেকে খাচ্ছে প্যাকেটটা একটু খুলে সে পড়তে থাকে যে এই প্যাকেটটা কিসের। মাঝে মাঝে আমরা দেখি যে ওই প্যাকেটগুলো থাকে পরীক্ষার খাতা, খুব অবাক লাগে পরীক্ষার খাতাগুলো এখানে চলে আসছে। সব থেকে অবাক লাগতো, মাশাআল্লাহ এটা 10 কোটিতে একবার হতে পারে। আমি যেটা বলতেছিলাম যে নিজের রোল নাম্বার একদিন লিখে ফেলবেন হুট করে, যে রেজিস্ট্রেশন নাম্বার। তো এরকম সেখানে মার্কেটিং হয়েছে, সে পড়তেছে, পরে আরেকজনকে জানাবে ওটা মার্কেটিং হয়েছে, বাট ওটা ব্ল্যাক হ্যাট হয়েছে। আমি যদি জানতে পারি তাহলে অবশ্যই নেক্সট টাইম ওনাকে কাজ দিব না। ব্যাপারটা এরকম না? তাহলে ব্ল্যাক হ্যাটটা অনেকটা এরকম, ঠিক আছে? এবার আসি দুইজনের পপুলারিটির ম্যাচটা করি, যে হোয়াইট হ্যাট করলে কেমন পপুলারিটি বাড়তে পারে বা কত সময় লাগতে পারে, ব্ল্যাক হ্যাট করলে কত সময় লাগতে পারে। খারাপ উপায় অবলম্বন করলে তাড়াতাড়ি হয়েছে, ওনার স্বাধীন দাঁড়া থাকতে হয়নি, মানে আধা ঘন্টার মধ্যেই জাস্ট 15-20 মিনিটের মধ্যে এই বাদামওয়ালাকে কনভিন্স করে ফেলছে, এবং বাদামওয়ালা 100 কাগজ পাইছে এবং 100 কাগজের জন্য হয়তো 100 টাকা দিছে, 1000-এর জন্য 1000 টাকা দিছে, আর 1000 টাকা না দিলেও অন্তত কিছু বাদাম তো দিছে, লাভ তো হয়েছে, লাভ ছাড়া তো কাজ হয়নি। আর ওই পাশের জন দেখা গেছে যে বেশিরভাগ সময় উনি সেই সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় 1000 টাকা কোনো লাভ হয়নি, পা ব্যথা করছে। তাহলে আমরা একটা রেশিওর মধ্যে আসি, পেইন্টের একটা রেশিও দেখি আমাদের এখানকার। আমি যদি ধরে নিই যে এটা হলো যে কতজন, আমি ধরতেছি এটা 0, এই নিচেটা 0, এটা হলো 10, এটা হলো 1 লাখ 1K এলসি, এটা এলসি ধরতেছি, ঠিক আছে, লাখ। আর এটা দেখতেছি কত সময়, তার মানে মাস, ধরে নিচ্ছি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস। তাহলে এখান থেকে শুরু হয়েছে তার হোয়াইট হ্যাট। হোয়াইট হ্যাটের উঠানামাটা এরকম, তার ঊর্ধ্বগতি কন্টিনিউ প্রসেসে 6 মাসে, আর সেদিক থেকে ব্ল্যাক হ্যাটের ঊর্ধ্বগতি অনেকটা এরকম প্রসেসে। ব্ল্যাক হ্যাটের ঊর্ধ্বগতি সব থেকে বেশি, কম সময়ে 1 লাখ পার করে গেছে, মাত্র 2 মাস ধরে নিচ্ছি আমরা। সেখানে 6 মাসে গিয়ে মাত্র সে হয়তো লাখেরও নিচে 80,000, বুঝতে পারছি? তাহলে কোনটা করবো? দুজনই হোয়াইট হ্যাট, আর বাকিরা ব্ল্যাক হ্যাট করবেন না? যেখানে ভালো আছে সেখানে। ওকে, তাহলে আরেকটা গল্পে যেতে হয়। এবার আরেকটা গল্পে যাচ্ছি, এবার আর কোনো পার্সনকে নিচ্ছি না, এবার হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাট দুজনই পার্সন, এবং দুজনই জন্মগ্রহণ করছে প্রথম শিশু। শিশু যখন জন্মগ্রহণ করে তখন মাত্র 4 জন ব্যক্তি খুব ভালো মতো তাকে চিনে, ওই নার্স আর ডাক্তার, চিনে না তাকে, তার পরিচিতি। আমি হিসাব করা শুরু করবো, আমার সাথে হিসাব করেন। 4 জন চিনলো ব্ল্যাক হ্যাট হোয়াইট হ্যাটকে, ফার্স্ট টাইম জন্মগ্রহণ করছে, ঠিক আছে, একজন কালো কালারের একজন সাদা কালারের। এবার তারপরে দিচ্ছে বাবা মার কাছে, কিছু আত্মীয় স্বজন আসে, তো ধরে নিলাম 10 জন,
আত্মীয় স্বজন আসছে, দেখছে, তাকে চিনছে যে এ ব্ল্যাক হ্যাট ও হোয়াইট হ্যাট, তাহলে 10 আর ওই 5 বা 5 ধরি, তাহলে হিসাবে ভালো হবে, 10 আর 5 15। এবার তারা খেলা মাঠে গেছে না ছোটবেলায়, খেলা মাঠে তো যায়, ওখানে একটা পরিচিতি পাই আমরা। তো খেলা মাঠে গেছে, আমি খেলার মাঠে একজনকে ফেলে আরেকজনকে নিয়ে আগাই, একজনকে রেখে যাই, সেটা হলো ব্ল্যাক হ্যাটকে রেখে যাই আপাতত, আর হোয়াইট হ্যাটকে নিয়ে আগাই। খেলা মাঠে আমি ধরে নিলাম সে খুব ভালো ক্রিকেটার, খেলাধুলা সব ধরনের খেলাধুলায় সে পারদর্শী। বড় যারা খেলে তাদের সাথে, তাদের কাছেও সে যেরকম আগ্রহী, যারা একটু ছোট তাদের কাছেও সেম ভাবে সে আগ্রহী, হতে পারে না এরকম সেম আগ্রহী। তো আমি ধরে নিচ্ছি যে সে খেলার মাঠে যখন আসলো তখন ওখানে ধরে নিলাম আমি 12 থেকে 15 জন বা 15 জন খুব ভালো মতো তাকে চিনে, এরকমই তো ব্যাপারটা। তাহলে কত হলো আমাদের? আগে ছিল 15, 25 থেকে 30 জন। তা আমি ধরে নিলাম যে এখানে 30 হলো না। ওকে, এরপরে সে স্কুল কলেজে যাওয়ার আগেই বাবা মার হাত ধরে সে যায় মন্দির, সে যায় প্যাগোডা, সে যায় মসজিদে, মানে ধর্মীয় ব্যাপার স্যাপারে সে ফার্স্টে যায়। তো ওখানে ধরলাম যে ওখানে তো বেশি চেনে না, অল্প কয়েকজন, ধরলাম 10 জন চিনে। এরপরে সে ফার্স্ট টাইম স্কুলে গেল, স্কুলে তো সবাই চিনে না, হ্যাঁ মুখে চিনে, তাছাড়া এমনি ক্লোজ ফ্রেন্ড সবাই না, তা আমি ধরে নিলাম ওখান থেকে 10 জন। ওকে, এরকম করে 26টা বছর সে পড়ালেখা করছে। 26 বছরে এখন যদি আমরা আমাদের ফেসবুক খুলে দেখতে যাই, দেখবো যে 1000 জন আছে লিস্টে। তার মধ্যে আপনি যদি বলেন আপনার হাত ভেঙে গেছে, পোস্ট দেন একটা, বেশিরভাগই দিবে লাইক বা দুঃখের সাইন, কিন্তু কেউ জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে হাতে গোনা 10 জন থেকে 20 জন যে আসলে কি ঘটছে। এটাই তো সত্য নাকি? আসলে কি ঘটছে তারা অরিজ আপনার সম্পর্কে। তা আমি ওখানে ধরে নিলাম যে এত বছরে আমরা গিয়ে আসলে কতজন পাচ্ছি। আমি ধরে নিলাম যে 1000 জনই না হয় 26 বছরে অর্জন করছেন আপনি ওই হোয়াইট হ্যাট, কিন্তু তার ঊর্ধ্বগতি ছিল এবং এখনো উঠতেছে। যত বছর যাবে ওই সংখ্যাটা বাড়তে থাকবে, হয়তো 1000 থেকে 2000, 3000, 4000 এরকম বাড়তে থাকবে, কমবে না। বুঝতে পারছি তাহলে এই ব্যাপারটা? এবার আসি যে আমরা ওই যে ব্ল্যাক হ্যাটকে খেলার মাঠে ফেলে রেখে গেছিলাম, বুঝি ব্ল্যাক হ্যাটের কি অবস্থা। এবার ব্ল্যাক হ্যাট ভালো, ব্ল্যাক হ্যাট কি করছে, সে খেলতে পারে না, তাকে খেলা কেউ নিতে চায় না, সে ঘুষে মেরে বসে, গায়ের জোর। সে এটা খুব ভালো পারে, খেলায় নিবি না চোখ একটা কানা করে দিবে। এখন খেলার মাঠে সবাই তো চিনে চিনে, তার আত্মীয় স্বজন থেকে ওই যারে মারছে তার আত্মীয় স্বজন জানবে না, কিভাবে জানবে? গার্জিয়ানের কাছে গেছে, গার্জিয়ান থেকে গার্জিয়ান জানে ওই যে এই ছেলেটা কিন্তু সাবধান। আবার গার্জিয়ানের ওই বাসায় কেউ বেড়াতে আসতে বলবে যে আমাদের এলাকায় বজ্জাত একটা আছে, বলে না এরকম? তাহলে এই এলাকাটা চেনেই, পাশের এলাকাও চেনে, কারণ ওই কাজটা সে করে খুব ভালো, মারামারি। ব্ল্যাক হ্যাটের কাজই তো এটা, এক্সপার্ট। একটু বড় হয়ে তো আর সে মসজিদ মন্দিরে যায়নি, সে রাস্তার কোনায় দাঁড়ায় দাঁড়ায় চিন্তাই রাহাজানি যা আছে সেগুলো করা শুরু করছে। তার পপুলারিটি কিন্তু এখন এক শহর থেকে আরেক শহরে। এরপরে সে একটা ইন্টারন্যাশনাল মার্ডার করে বসলো, ইন্টারন্যাশনাল মার্ডার। পত্র পত্রিকায় তো তার নাম চলে আসছেই, সব জায়গায় তার নাম। যাকে চিনত না তাকে এখন মানুষ চেনে, 18 কোটি মানুষ তো চিনেই, সারা পৃথিবীর মানুষ চিনে মাত্র কয়েক দিনে। আর আরেকজন তো 26 বছরে, সেই ভাইরাল। তো এই যে ভাইরালের এই ব্যাপারটা ভাইরাল হইল, কিন্তু কতদিন তার ফাঁসি হয়ে গেল। কারণ এত বড় একটা মার্ডার ফাঁসি হবে না? তারপরেও ধরলাম 5 দিন 7 দিন, তারপরে কি আর মনে রাখবো আমরা?
তার মানে ধাক্কা দিয়ে ফেলে দিল, শেষ, লাইফ শেষ। তার মানে এই হলো তার জীবনের শেষ মুহূর্ত, তাকে আবার জিরো থেকে শুরু করতে হবে। কিন্তু হোয়াইট হেড কিন্তু চলতেই আছে, পথ চলা থামেনি, স্লো প্রসেস, থামেনি। তাহলে কোনটা করবেন এবার? এবার হোয়াইট হেড ক্লিয়ার হতে পারছে ব্যাপারটা? খারাপ উপায়ে আগালে গুগল এই কাজটা করে, আপনি পুরো সাইটটাকে ব্যান করে দিবে, সারা জীবনের জন্য আর উঠতে পারবেন না, কখনোই না। হ্যাঁ, গ্রে নিয়ে পরে আলোচনা করব, পিঙ্কও আছে, করব। তো বেসিক ব্যাপারটা তো বুঝতে পারছি, ধারণাটাও একটা হয়েছে, কিন্তু আমি 26 বছর অপেক্ষা করার পক্ষপাতী না। তার মানে আমার কম সময়ে ভিজিটরও লাগবে। আমি করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এসইও, দুইটাই একসাথে কিভাবে সম্ভব? ব্ল্যাক হ্যাটের একটা টার্মস কাজ করে, এখনো পর্যন্ত ভালোই কাজ করে, একটা টার্মস। কি সেই টার্মস? সেটা বোঝার জন্য আমি আরো দুটো প্রসেসে যেতে চাই। তাহলে এসইও কে আমি কাজের মানে আমাদের কাজের উপর নির্ভর করে এসইও কে দুইভাগে ভাগ করছি, আমাদের কাজের উপর নির্ভর করে, সেটা হলো ব্ল্যাক হ্যাট আর হোয়াইট হ্যাট বলছি, তাই না? এবার আসি কোথায় কাজ করব তার উপর নির্ভর করে এসইও কে আবার দুইভাগে ভাগ করছে, একটা হলো অন পেজ এসইও আর একটা অফ পেজ এসইও। অন পেজ, অফ পেজ। খুব যদি বাংলায় বলি তাহলে হবে যে ঘর সাজানোটা হলো অন পেজ এসইও, আর যেটা বাইরে গিয়ে মার্কেটিং করব সেটা অফ পেজ এসইও। তার মানে একটা দোকান করলাম, দোকানের ভিতরে কোথায় কি রাখবো, তাকে কি রাখবো, কোথায় কোন অপশন থাকবে, ক্যাটাগরি কি, সেটা অন পেজ এসইও। আর পোস্টার ছাপাইলাম, ব্যানার করলাম, বাইরে লাগাইলাম বিভিন্ন জায়গায়, এটা আমাদের অফ পেজ এসইও। তার মানে আমাদের ওয়েবসাইটের ভিতরে যে চেঞ্জগুলো আসবে হবে সেগুলো হলো অন পেজ এসইও, ওয়েবসাইটের বাইরে যে চেঞ্জগুলো হবে সেগুলো হলো অফ পেজ এসইও। ক্লিয়ার হতে পারছি? ওকে, তাহলে অন পেজ এসইও আর অফ পেজ এসইও হলো আপনাকে করতে হবে, এই কাজটা হলো আপনার করার কাজ। এই কাজটা করতে গিয়ে বা এই চেঞ্জগুলো করতে গিয়ে যদি আপনি খারাপ উপায় অবলম্বন করেন তাহলে তাকে বলবো আমি ব্ল্যাক হ্যাট, আর আপনি যদি সঠিক পথে কাজগুলো করেন তাহলে আমি তাকে বলবো হোয়াইট হ্যাট এসইও। ক্লিয়ার হয়েছি? তার মানে আমার দুই জায়গায় কাজ, ব্ল্যাক হ্যাট এবং হোয়াইট হ্যাট ওই জায়গায়, এবং কিভাবে আমি কাজটা করলাম সেটার উপর নির্ভর করে হলো অন পেজ আর অফ পেজ এসইও। ওকে, এবার অন পেজ এসইও ছাড়া অফ পেজ এসইও তো যাওয়া যায় না, মাস্ট বি আপনাকে অন পেজ এসইও কমপ্লিট করে রাখতেই হবে 100%। এবার জানতে চাই কেন? আমি একটা দোকান দিলাম এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালাম যে আমার দোকান দেখতে আসেন। আপনারাও চিন্তা করলেন নাজমুল স্যারের দোকান দিছে, দেখে আসি না কি আছে। এবার দোকানে আসলেন, দোকানে সবাইকে ভিতরে ঢুকাইলাম, কিন্তু দোকানে এখনো কিছু রাখি নাই, কিন্তু কি রাখবো সেইটাই চিন্তা করার জন্য বা বলার জন্য আপনাদেরকে রাখছি। এবার আপনারা আসলেন, আপনাদেরকে আমার প্ল্যান জানালাম যে এইখানে শ্যাম্পুর বোতল থাকবে, এই জায়গায় এটা থাকবে, এই জায়গায় টিভি থাকবে, এই জায়গায় কম্পিউটার থাকবে, সারাদিন ধরে বুঝাইলাম। বুঝানোর পরে বললাম এবার আপনারা আসছেন, আসতে পারেন, কোনো নাস্তাও নাই, এবার আপনারা আসতে পারেন। নেক্সট দিন আবার ডাকলাম, এবার কিছু পার্সন আসবে না, তারা আগেই ধরে গেছে স্যার ওখানে গেলে আজকে একই সেম হবে। আর যারা এখনো আসার বুক বেঁধে আছে, স্যার মনে হয় নতুন কিছু আনছে, এবার আসলো কিছু, এসে সেম হবে না, এবার আর নতুন ভাবে চিন্তা করছে এগুলো বাদ, গতকালকেরটা আজকে চিন্তা করছে এই জিনিসগুলা, আজকে পাঠিয়ে দিলাম। তৃতীয় দিন ডাকলাম, এবার ওখান থেকে আমার মনে হয় 75% আসবে, বাকিটা ঝরে যাবে। এবার 75% আসছে যে দেখি আজকে কি আছে। আজকে আসার পরে সেম ঘটনা ঘটালাম যে আমাদের আগে দুটো চিন্তা পরিকল্পনা বাদ তৃতীয় পরিকল্পনা,
এবার চিন্তা করতেছি যে 45% চলে আসবে, বাকি 45% বাকি অংশগুলো নাই। পরের দিন ডাকছি, এবার আসবে মাত্র একজন বা দুজন যারা স্যারকে খুব ভালো আছে, স্যার ডাকলেও স্যারের কথা শুনবো, তারা আসবে, আর বাকিরা নাই। ফোন করলে বলবে যে আমার অনেক কাজ, টিউশনই আছে, এটা আছে সেটা আছে, অনেক কাজ, আসবো না, পারবো না স্যার আজকে। আর ওই একজন দুজন আসছে। ঘটনাগুলো এইভাবেই ঘটে। আপনার ওয়েবসাইটের মধ্যে যদি কোনো কন্টেন্ট না থাকে, আপনি যদি ডাকতে থাকেন মানুষকে, সেম ঘটনা ঘটবে। বুঝতে পারতেছেন তো? আপনার ওয়েবসাইটে আসলাম, এসে দেখলাম যে কিছু নাই, আপনি তো ডাকছেন আসার জন্য, কিছু নাই, পড়ারও কিছু নাই, তেমন কোনো আমার জানার কিছু নাই, পরের দিন ডাকবেন আর আসবো না, হারাইলেন। এরকম করে হারিয়েতেই থাকবেন, একসময় কেউই আসবে না, ভিজিটর কমতে কমতে জিরো হয়ে যাবে, মার্ক করে ফেলবে আপনাকে। ক্লিয়ার হতে পারছি ব্যাপারটা? তার মানে আমাদের প্রথম কাজ কোনটা? নিজের ঘর সাজানো, অন পেজ এসইও, আমার ওয়েবসাইট, নিজের ওয়েবসাইট। এরপরে ওয়েবসাইট যখন মনে করবে যে হ্যাঁ পারফেক্ট, তারপরে আমি যেতে পারি অফ পেজে, তার আগে না, গেলেই ধরা, এই ধরাটা খাবেন। ক্লিয়ার? ওকে, এবার আমি আসি ব্ল্যাক হ্যাটের ব্যাপারটাতে। আমি ওয়েবসাইট সাজাইলাম এবং কিছু সার্ভে করলাম আপনাদের উপরে, যে আপনারা ধরেন একটা এলসিডি মনিটর চাচ্ছেন, যে থাকলে ভালো হতো, বলতেছেন যে এলসিডি মনিটর থাকলে স্যার ভালো হতো, আমরা একটা নিতাম, তাও 55 ইঞ্চি এলসিডি মনিটর, ঠিক আছে, বড় থাকলে নিতেন আমার কাছ থেকে। আমিও চিন্তা করে দেখলাম যে হ্যাঁ এটা থাকলে ভালো হতো, কিন্তু আপনাদেরকে ধরে রাখার জন্য আমি একটা কাজ করলাম। দোকানের ভিতরে বড় একটা এলসিডি মনিটরের একটা কার্টুন লাগাই দিয়ে বললাম কামিং সুন। আপনারা প্রতিদিন আসলেন আর জিজ্ঞেস করলেন স্যার কবে আসবে। মনের মধ্যে একটা মোমবাতি জ্বালাই দিছি, একটা মোমবাতি জ্বলতেছে, মোমবাতিটা কখনো নিবে না। তার মানে আমার ওয়েবসাইটের মধ্যে আমি কামিং সুনটা ব্ল্যাক হ্যাট হিসেবে ইউজ করতে পারি, যেটা গুগলও কিছু বলবে না, দুই আপনার ভিজিটরও অখুশি হবে না। ভিজিটরের মনের মধ্যে সবসময় একটা জিনিস কাজ করবে যে এটা তো আসতেছে। যেরকম বাহুবলী 3 এইচডি প্রিন্ট কামিং সুন, এইচডি প্রিন্ট বলছেন, আবার এমনিতে এটা তো আসেই নাই, এখনো তৈরি হয়নি মনে হয়, আর এটা এইচডি প্রিন্ট চলে আসছে আপনার কাছে কামিং সুন। এখন যারা বাহুবলীর ফ্যান তারা বারবার ওইটা সার্চ দিবে আর আপনার সাইটে এসে এসে ঘুরে যাবে, কিন্তু সাইটে এসে অন্যান্য জিনিসপত্র দেখে যাবে ওইটা দেখতে এসে। আমি তো ওইটাই চাচ্ছি। তো এই জিনিসটাই হবে ব্ল্যাক হ্যাট, অথচ কাস্টমার ডাকতে পারবেন। বুঝতে পারছি ব্যাপারটা? এখন আমি খেয়াল করে দেখছি এসএসসি রেজাল্ট কামিং সুন এরকম পেজ দিলে ওই পেজে অনেকেই যাচ্ছে, কিন্তু এসএসসি রেজাল্ট খুঁজতে গিয়ে যখন দেখে যে কিছুই নাই, ওই পেজে আর যায় না, কামিং সুনতে যায়, যে এটা মনে হয় আবার আসছে, খুঁজতে যায়। তো এটা আমরা ইউজ করে দেখতে পারি আমাদের এই মার্কেটিং পলিসিতে। ক্লিয়ার হতে পারছি? ওকে, তাহলে আমরা একটা ধারণা পেলাম, বেসিক একটা ধারণা পেলাম যে অন পেজ এসইও, অফ পেজ এসইও কি জিনিস, এবং ওইটা যদি খারাপ উপায়ে করি তাহলে এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট, ভালো উপায়ে করলে এটা হোয়াইট হ্যাট। ওকে, এবার আমরা কিছু টার্মস কন্ডিশন দেখতে চাই যে কোন টার্মস কোন কন্ডিশনে এটা কাজ করে। আপনাদেরকে একটা বই দিছিলাম, ওইটা পড়েও দেখেননি মনে হয়, পড়ছিলেন? প্রথম দিন একটা বই দিছিলাম, বইয়ের মধ্যে আসলে কিছু ছিল, কিছু নাই সেটা কিন্তু কখনোই বলিনি, বলছিলাম পড়ে দেখেন, তাই বলছিলাম। তাহলে এইখান থেকে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। প্রথমে লিখছে সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে গেলে তো আগে জানতে হবে সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন কি? যেখানে বা যে ওয়েবসাইটের মাধ্যমে কোনো তথ্য খুঁজি, আমরা তথ্যই তো খুঁজি, কোনো কিছু সার্চ করে তথ্য খুঁজে, যে তথ্যগুলো খোঁজার জন্য ইউজ করি যে ওয়েবসাইটগুলা, সেটাকেই আমরা বলতেছি সার্চ ইঞ্জিন।
সেই অর্থে আমাদের ব্লগটা কি কোনো সার্চ ইঞ্জিন? ওখানে কি কোনো তথ্য খোঁজা যায়, অপশন আছে? দেখছেন কখনো ব্লগের সার্চ বক্স আছে না একটা? তাহলে কি ওটা সার্চ ইঞ্জিন না? কি মনে হয় আপনাদের? আচ্ছা, ওইটা না হয় এখন একটু অফ করে রাখি অপশনটা বা ওই চিন্তাটা। প্রথমত বলেন যে বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম কি? ওকে, আর মেজর সার্চ ইঞ্জিন কোনগুলা? গুগল, ইয়াহু, বিং, এরকম সার্চ ইঞ্জিন যেখানে আমরা সার্চ করি আসলে মূলত সেটাই সার্চ ইঞ্জিন। বুঝতে পারছি? এখন কোন তথ্য খোঁজার ক্ষেত্রে বা ব্যবহার করার ক্ষেত্রে ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি সেটাই সার্চ ইঞ্জিন। তথ্য খুঁজি একটা প্রোগ্রাম, মাইক্রোসফটওয়্যার যেটাই হোক, www বুঝি? HTTP যেটা দিয়ে আমরা সরাসরি গিয়ে সার্চ করি, www। FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটার কাজ হলো ফাইল ট্রান্সফার করা। এরকম একটা সফটওয়্যারের নাম বলেন তো যারা ফাইল ট্রান্সফার করে? শেয়ার ইট, তারপরে এটা তো মোবাইলে সব সফটওয়্যার বলছেন, কম্পিউটারে টিম ভিউয়ার করা যায় না? এনিডেস্ক, অনেকগুলো আছে। তো অনলাইনের মাধ্যমে, এটা অনলাইনের মাধ্যমে করা হয়। আর FTP যেটা বলা হচ্ছে এটা এক ধরনের সার্ভার যেটা অনলাইনে থাকে। আমি এরকম একটা খুঁজে দেখি যেটা FTP সার্ভার, SER, VER, BB। এই যে FTP সার্ভার দেওয়া আছে, এটা সেবা নেটের সম্ভবত ওদের কানেকশন ছাড়া আমি ঢুকতে পারবো না, আমার যেটা মনে হয়। যে আইপি অ্যাড্রেসটা, তার মানে ওদের ইন্টারনেট কানেকশনটা আমাকে ইউজ করতে হবে। তো হ্যাঁ, সবারই একটা করে এরকম FTP সার্ভার থাকে যেখানে ওরা শেয়ার করে বিভিন্ন জিনিস। আমি জানি যে এটা কলের সাইট। আচ্ছা, কল হইলে COL হলে এটা COL ফেসবুক দেখি। এটা চট্টগ্রাম অনলাইন হয়নি? না, এখানে দেওয়া নাই। এটা ফেসবুকে দিছে ওরা, এই যে স্মার্ট বক্স ডিজিটাল। হ্যাঁ, এটাই স্মার্ট স্টুডিও। কোথায় আছে? এই যে এটা। হ্যাঁ, মনে হয় যে এটাতে ঢুকবে এটা, কারণ এটা কলের লাইন হওয়ার কথা। হ্যাঁ, এইগুলো হলো FTP সার্ভার। এটা ওদের পিসি থেকে সরাসরি আপনাকে প্রোভাইড করতেছে। এই চিন্তাটা প্রথম দিকে আসলে এরকম একটা চিন্তা থেকে যে আপনারা ইন্টারনেট সেবার ব্যাপারটা বুঝেন কিনা জানি না। ইন্টারনেট সেবাতে যেটা হয়, ধরেন আমি একটা ইন্টারনেট সেবা কোম্পানি করলাম এবং সবাইকে ইন্টারনেট সেবা প্রদান করতেছি। এই ভাই আমার কাছ থেকে কিনলো 1 MB-র একটা লাইন, উনি কিনবে 500 MB-র লাইন, উনি আবার রাতে ইউজ করে, রাতের ইউজার শুধু রাতে ইউজ করবে। আরেকজন কিনলো 2 MB। তো এরকম ভাগ করে দেওয়া হয়। তো ওরা ডেডিকেটেড একটা MB কেনে, ডেডিকেটেড একটা লাইন কিনে। ধরেন আমি বললাম যে সে যেরকম 16 GB-র একটা লাইন কিনছে বা ডেডিকেটেড 20 GB কিনলো ডেডিকেটেড। আমি যেখানে ছিলাম SP69-এ, ওখানে লাগতে হলো 60 GB পর্যন্ত মান্থলি, প্রতি মাসে 60 GB। এই 60 GB-কে পার্ট বাই পার্ট ভাঙা হতো। এটা নির্ভর করে আপনার কাস্টমার অনুযায়ী কত জিবি নেবেন আপনি। 60 GB-কে পার্ট বাই পার্ট ভাঙলেন, ভেঙে আপনি ভাগ করে দিলেন বাকিদেরকে। এখন দেখা গেল যে 60 GB-কে ভাগ করলেন, ভাগ করে কেউ দেখা যায় যে ফেসবুক চালায়, কেউ ওয়েবসাইটে পড়ে,
আমার বিজনেসটা হওয়া উচিত এরকম যে অনেকে ফোন দেয় না যে আমার স্পিড কম, এগুলো তো সব শেয়ার, সবাইকে শেয়ার দিছি। উনি যখন ইউজ করতেছে 1 MB, ওই 1 MB কিন্তু ওনাকে দেওয়া হয়েছে, বাট উনি ইউজ করতেছে না। উনি যখন ডাউনলোড দিবে তখন তো ইউজ করতেছে, তখন আরেকজন কম পাচ্ছে, আরেকজন কম পাচ্ছে, মানে এটা শেয়ার, আমি ভাগ করে দিছি। এখন এখানে দুইটা অপশন আছে, শেয়ার লাইন, ডেডিকেটেড লাইন। জিজ্ঞেস করবেন আপনাকে কোন লাইন দিচ্ছে। ডেডিকেটেড দিলে আপনি যেটা বলবে সেটাই থাকার কথা সব সময়। আর আপনি যদি বলেন শেয়ার, তাহলে ওখানে আরেকজন যদি সকালবেলা দেখবেন স্পিড কম, রাতের বেলা দেখবেন স্পিড বেশি। এক আইপিতে না, আমি বলবো যে এটা এইভাবে বক্স থেকে আলাদা করে দেয়, এক জায়গা থেকে তো ওই যে আপেলকে ভাগ করে দিচ্ছে অনেকটা এরকম এক জায়গা থেকে। তো শেয়ারে সাধারণত দেখা যায় রাতের বেলা বেশি, আবার দেখা যায় রাতের বেলাও ডাউনলোড দিয়ে ঘুমাইছে, আপনি কম পাবেন। তো এফটিপির এই ব্যাপারটা হলো যে এরকম, ওদের পিসি থেকে, ওই আমার বাসার পিসি থেকে বা আমার ওই কোম্পানির পিসি থেকে আমি কিছু মুভি ডাউনলোড করে রাখলাম। আমার কাছে তো আনলিমিটেড না, আমি ওই 90 GB স্পিড পুরোটা পাচ্ছি। আমি কিছু ডাউনলোড দিলাম, সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। তা আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড দিয়ে এবার কি করলাম, আমার পিসি থেকে ওগুলা ওই লাইনের মধ্যে শেয়ার করে দিলাম এফটিপির মাধ্যমে, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে হবে কি, ওই যারা মুভি দেখার জন্য লাইন নিছে তারা আমার কাছ থেকে, আমার হার্ড ডিস্ক থেকে তারের মাধ্যমে সব ডাউনলোড করতেছে। সো আমার মেইন লাইনটা সবসময় ফ্রি। তাদেরকে বিজি রাখা, কতক্ষণ বিজি থাকবে, একটা মুভি 3 ঘন্টা করে, সে 3 ঘন্টা ইন্টারনেট ইউজ করতেছে না। মজার অপশন না এটা? তো এরকম করে সাধারণত আমরা যেটা করি, যেটা মোবাইলের দোকান যারা ডাটা লোড দেয় তারা দেখবেন যে পুরো ইউটিউব ডাউনলোড করে বসে আছে, ইউটিউবে আর কোনো বাকি নাই। ওদের কাছে গিয়ে যা বলবেন তাই দিতে পারবে, পুরো ইউটিউব যদি চান পুরো ইউটিউব দিবে, কারণ ওদের কাছে টেরাবাইটে হার্ড ডিস্ক এরকম লোড দিয়ে ফেলে রাখছে, পুরো ইউটিউব ওদের টেরাবাইট হার্ড ডিস্কের মধ্যে। আমি জানতাম কি হবে, একটা দোকানে গিয়ে মাঝে মাঝে বসতাম, ওখানে কাজ ছিল যে খালি ডাউনলোড দেওয়া, টেরাবাইট হার্ড ডিস্ক লাগাইতে ওটা ফুল করতো, হার্ড ডিস্ক লাগাইতে ফুল দিত, যত ভিডিও আসে সব ডাউনলোড। তো আমাকে জিজ্ঞেস করতেছি যে কোনো ভিডিও বাদ আছে, যে কালকে মানে আগামীকালকে ভিডিও গুলা বাদ আছে, ওনারা অ্যাডভান্স, এগুলো শেষ। এবং কিছু সফটওয়্যার আছে যেটার মাধ্যমে আপনি ওই চ্যানেলগুলো দিয়ে রাখতে পারবেন, চ্যানেলগুলোতে ভিডিও আসবে, অটো ডাউনলোড করে রাখবে, শুধু নেট কানেকশনটা অন রাখলেই হচ্ছে, ও নিজে নিজে ফোল্ডারে ডাউনলোড করে রাখবে। খুব মজার একটা অপশন, এই কাজগুলো করে রাখছে তারা। তো ওদের জন্য আপনি এরকম একটা সার্ভার করে দিতে পারেন, এফটিপি সার্ভার, যেন ওই স্পিডটা কমে না যায়, এইভাবে একটা বিজনেস। তো এফটিপি সার্ভার এইভাবে কাজ করে যে একটা পিসি থেকে আরেকটা পিসিতে ডাটা ট্রান্সফার করা, শেয়ার করা, এইভাবে কাজ করে। এটা আমাদের সামনে লাগবে। ডাটা ট্রান্সফার করলেও কিছু ভিজিটর পাওয়া যায় যারা ফ্রি সফটওয়্যারের জন্য বসে থাকে, তারা আপনার ভিজিটর হবে, তখন এফটিপি সার্ভার আমরা ক্রিয়েট করতে পারি, শিখবো আমরা। সার্চ ইন্ডেক্স কথাটা কি বলতেছে, সার্চ ইন্ডেক্স, এখানে বাংলাটা একটু হিজিবিজি হয়েছে, তো আমি একটা এইভাবে বুঝাই যে 5000 পেজের একটা বই আপনাকে দিলাম আর বললাম HTML এর চ্যাপ্টার খুঁজে বের করেন, কিন্তু কোনো সূচিপত্র নাই, কতক্ষণ লাগবে? 5000 পেজ উল্টাতে যতক্ষণ লাগবে, সবগুলো পেজ একবার করে উল্টাতে হবে, কারণ একবার যদি মিসিং করে যান, মনের মধ্যে ঢুকে যে মিসিং করে আসছে এটা মনে হয়, তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে, বুঝছি? তাহলে ইন্ডেক্স পেজ ছাড়া আসলে বই থেকে কোনো কিছু খোঁজা খুব টাফ। সার্চ ইন্ডেক্স ব্যাপারটা আসছে ওখান থেকেই। গুগল একটা ইন্ডেক্স পেজ তৈরি করে, ও আসলে পুরো ওয়েবসাইটের খোঁজ খবর রাখে না, ও রাখে একটা, ওর কাছে একটা ওয়েবসাইটের ইন্ডেক্স পেজ আছে, লিস্ট আছে, ইন্ডেক্স। আপনি যখন সার্চ দেন, ওর ক্যাটাগরি অনুযায়ী সার্চ করে এত দ্রুত আপনাকে রেজাল্ট দিচ্ছে, এবং রেজাল্টের পুরো ওয়েবসাইট দিচ্ছে না, দিচ্ছে জাস্ট লিঙ্ক, যেখানে আমরা ক্লিক করলে চলে যাচ্ছে ওই ওয়েবসাইটগুলোতে। তার মানে ওর কাছে আসলে ইন্ডেক্স করা আছে, যে কারণে ও এত তাড়াতাড়ি ক্যাটাগরি অনুযায়ী খুঁজে বের করতে পারে, বুঝলাম এবার? তার মানে ও আসলে ইন্ডেক্স তৈরি করে।
ওয়েবসাইটের ইন্ডেক্স পেজ তৈরি করে যেখান থেকে ও এত তাড়াতাড়ি আমাদেরকে রেজাল্ট দিচ্ছে। কিন্তু ইন্ডেক্স পেজটা তৈরি করতে হয় সেটা আমাদেরকেই তৈরি করতে হয়। কোনো কারণে যদি ইন্ডেক্স পেজের ক্যাটাগরি ভুল আমরা করি, যেরকম আমি মাছের দোকানদার কিন্তু ক্যাটাগরিতে দিলাম মুড়ির দোকান, যখন কেউ সার্চ দেয় তখন আমার এটা আসে, কিন্তু মুদির দোকানে এসে কেউ মাছ কিনতে যাবে না। কেউ সার্চ করে আসে কিন্তু ওখানে দেখে যে মাছ, কেউ মাছ দেখতে চায় না, কারণ ওটা মুদির দোকান, মুদি খুঁজতেছে। বুঝছি? তাহলে আমরা কিন্তু ভুল করা যাবে না, এটা এই জায়গাটা কোনোভাবে ভুল করা যাবে না। যদি ভুল করেন উল্টাপাল্টা সব হয়ে যাবে, আপনাকে খুঁজে পাওয়া যাবে না সার্চে। ক্যাটাগরিটা খুব ইম্পর্টেন্ট সার্চের মধ্যে, আমরা জানবো কিভাবে করে এটা। সার্চ কোয়ারি, সার্চ কোয়ারি হলো গুগলের বা যে কোনো সার্চ ইঞ্জিনের ওই বক্সটা, যে বক্সের মধ্যে আমরা কিছু টাইপ করি, সার্চ করার জন্য কিছু লিখে থাকি, কিছু টাইপ করি, ওটাই সার্চ কোয়ারি। কোয়ারি ইন্টারফেস, আমরা যখন গুগলে যাই যে পেজটা আমরা পাই সেটাই কোয়ারি ইন্টারফেস, তার মানে GOOGLE গুগল, এইটাই কোয়ারি ইন্টারফেস। আর বলতেছে এক একটা ইঞ্জিনের, সার্চ ইঞ্জিনের কোয়ারি ইন্টারফেস এক এক রকম। অবশ্যই ইয়াহু দেখতে একরকম, MSN দেখতে একরকম, তাই না? আর একটা পপুলার একটা সার্চ ইঞ্জিন আছে DuckDuckGo, DuckDuckGo.com, DuckDuckGo, এটাতে সার্চ আমরা দিতে পারি, এটা পপুলার, সার্চ করতে পারি। AUT, AutoCAD, এটা কুকিজ রাখে না। টিউটোরিয়ালস ভিডি, এটা কোনো কুকিজ রাখে না, এবং এটা পরপর নিচে নিচে দেখাতে থাকে। এই যে মোর রেজাল্ট দিলেই 2 নাম্বার পেজ এখানেই আসে, পরপর নিচে নিচে মোর রেজাল্ট 3 নাম্বার পেজে যাবে এরপরে। হ্যাঁ, যে কোনো কিছু, এটা ভালো রেজাল্ট দেখায় গুগলের মতোই। গুগল বেশি জনপ্রিয় কথাটা যদি বলেন তাহলে আমি সার্চ দিই পপুলার পপুলার সার্চ ইঞ্জিনের মধ্যে দেখা যাচ্ছে গুগল আছে 81.5 এ, বিং, এরপরে বাইডু, ইয়াহু, ইয়ান্ডেক্স উঠে আসতেছে, DuckDuckGo আছে এখানে। হ্যাঁ, তো গুগল পপুলার বলেই আমরা গুগলের সার্চ ইঞ্জিন নিয়েই বেশি ঝামেলায় বা বেশি চিন্তা করব, গুগলকেই বেশি গুরুত্ব দিব প্রথমে। তাহলে কোয়ারি ইন্টারফেস বুঝতে পারছি। এখানে কিছু লেখাও আছে যে কোয়ারি ইন্টারফেস এক একটা এক এক রকমের দেখতে। সার্চ ইঞ্জিন মার্কেটিং কেন এত গুরুত্বপূর্ণ সেটা তো এতক্ষণ আলোচনাই করলাম, যে ওখানে সার্চ দিয়েই তো মানুষ তথ্য খুঁজে। ইভেন একটা জিনিস, মজার জিনিস একটা কথা বলি, যে আমাদের আক্তার স্যার, ওনার ওয়েবসাইটটা আছে না অটোক্যাড টিউটোরিয়ালস বিডি, ওনাকে যদি কোনো ওনার ওয়েবসাইটে ঢুকতে বলেন তাহলে উনি ফার্স্টে যাবে গুগলে, তারপর ওখানে গিয়ে সার্চ দেবে, ওখান থেকে তারপর ঢুকবে। এটা একটা মজার ব্যাপার। দুইটা কারণ হতে পারে। একটা হলো যে ওনার ধারণা যে আমি যদি গুগলের মাধ্যমে যাই তাহলে ওখানে একটা কাউন্ট হবে যে কেউ একজন সার্চ করছে। 2 নাম্বার হতে পারে যে সরাসরি আমি না লিখে গুগলে টাইপ করে অভ্যস্ত। কেমন? একজনকে বললাম যে ফেসবুকে একটু লগ ইন করেন, সে গুগলে গিয়ে ফেসবুক লিখতেছে, তারপরে ওখানে .com ফেসবুকে ক্লিক করে তারপরে ঢুকতেছে। আমি ওনাকে বললাম এটা কাটেন, আবার লেখেন তো ফেসবুকে ঢুকেন তো, আবারও সে গুগলে গিয়ে টাইপ করলো এবং আবারও ঢুকলো। আমি বললাম facebook.com লিখতে কি সমস্যা ছিল? স্যার এভাবেই তো ঢোকার সিস্টেম। তাহলে ওটা তার কাছে সিস্টেম, আমরা তো সবাই সিস্টেমের ভিতরেই আছি, তো ওটা সিস্টেম এক একজনের কাছে এক এক রকম।
বুঝতে পারতেছি? তো সেক্ষেত্রে আমরা সার্চ করি আসলে বেশি। আরেকটা বড় কারণ আমি খুঁজে পাইছি, বানানে ভুল করবে এই ভয়ে গুগলে টাইপ করে, এইটা পাইছি অধিকাংশ। আমি নিজেও চোখ বন্ধ করে টাইপ করে যাই, বানানের ভুলের দিকে কখনোই দেখা না, কারণ গুগল তো ঠিক করে দিবে। এটা আমাদের ইংলিশটাকে নষ্ট করে দিছে। আমার বাবা বলতেছিল যে কম্পিউটারে তো সবকিছুই ইংলিশে একটা কোর্স করে নেওয়া ভালো ছিল আমার জন্য। আমি বললাম যে গুগলে সার্চ করলে তো ঠিক করে দেয়, আর কিছু বলেনি সে শুধু জানতে চাইছে যে আসলেই ঠিক করে কিনা। তা আমি দেখাইলাম ঠিক করে দেয়, আর কিছু বলেন নাই তার। আর শুধু একটা কথা বলে গেছিল, কখনো যেন তার কাছে ইংলিশ নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করতে না যায়, সব কিছু গুগলকে জিজ্ঞেস করি। তো এরপর থেকে আর কোনো হেল্প আমাকে করেনি, আমি কোনো হেল্প পাইনি তার কাছ থেকে। হেল্পে গেলেই বলতো, ইংলিশে হেল্পে গেলেই বলতো গুগল আছে না, যাও ওখানে যাও, হেল্প করবে। তো এরকম একটা ব্যাপার। তো আমরা সার্চ করি কিন্তু বেশি গুগলে সার্চ করে তারপরে গিয়ে সাইটগুলোতে খুঁজে বের করি, এটা অনেক গুরুত্বপূর্ণ। আর আমরা যদি জানি, একটা জরিপে দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে প্রতি মাসে 10 বিলিয়ন সার্চ হয়, তাও 2008-এর রিপোর্ট, এখন তো আরো বাড়ছে। তো শুধু একটা দেশের ঘটনা ঘটা যাচ্ছে, দেখা যাচ্ছে অবশ্যই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আমাদের লাগবেই। প্রয়োজনীয় টুলস, ইন্টারনেটের প্রাথমিক জ্ঞান লাগবে না? ইন্টারনেট যুক্ত একটি কম্পিউটার, একটি ওয়েবসাইট বা ব্লগ, HTML সম্পর্কে জ্ঞান, HTML প্রোগ্রামিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে HTML এর জ্ঞানটা লাগবে, সবই আমাদের কাছে এখন আছে। ওকে, আমরা তাহলে আগাইতে পারি। এবার আসি বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কয় প্রকার? 3 প্রকার, প্রাইমারি সার্চ ইঞ্জিন, সেকেন্ডারি সার্চ ইঞ্জিন এবং টার্গেটেড সার্চ ইঞ্জিন। এবার আপনারা খুঁজবেন আমাদের ওয়েবসাইটটা কি ধরনের সার্চ ইঞ্জিন। দেখি আমরা একটু পড়ে। প্রাইমারি সার্চ ইঞ্জিন বলতেছে যে এটা প্রথম সারির সার্চ ইঞ্জিন, মানে মেজর সার্চ ইঞ্জিন। প্রাইমারি সার্চ ইঞ্জিন সাধারণত ওয়েবসাইটে বেশিরভাগ ট্রাফিক তৈরি করে। প্রত্যেকটা প্রাইমারি সার্চ ইঞ্জিন অন্যগুলোর চেয়ে আলাদা। গুগল হচ্ছে পপুলার একটি সার্চ ইঞ্জিন অন্যগুলোর চেয়ে, কারণ এটি বেটার রেজাল্ট দেখায়। এটার মধ্যে অ্যাড থাকে না, স্লো করে না। ইউটিউব, ইয়াহুতে গেলে আমাদের একটু বিরক্ত লাগে, আশেপাশে অনেক অ্যাড, একটু বিরক্ত ফিল করি আমরা। প্রাইমারি সার্চ ইঞ্জিনগুলো সার্চ রেজাল্ট ছাড়াও দিন দিন নতুন সার্ভিস প্রদান করে থাকে। তার মানে গুগলের ম্যাপ আছে, গুগলের শপিং আছে, গুগলের নিউজ আছে, গুগলের মেইল আছে, কতগুলো সার্ভিস দিচ্ছে। গুগলের ব্লগ দিচ্ছে, ইউটিউব, ইয়াহুরও সেম ভাবে অনেকগুলো অপশন আছে, জানেন তো আপনারা নাকি? জানতে হবে, ইয়াহুকেও চিনতে হবে। আদিম যুগ। তার মেজর সার্চ ইঞ্জিন হলেই তারা বিভিন্ন সার্ভিস দিবে, এই হলো তার সার্ভিস। ইয়াহুর স্মার্ট টিভি আছে, স্পোর্টস আছে, সাপোর্ট সার্ভিস, টেক আছে, ওয়েদার আছে, মেইল তো আছেই, আমরা জানি। ইয়াহুর শপিং আছে, সার্চ আছে, ইয়াহু অ্যান্সার আছে, অ্যাডভার্টাইজিং আছে। ইয়াহুর আমরা জানতাম না এটা, নাকি? গুগলের অ্যাডভার্টাইজিং নিয়ে সবাই দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু ইয়াহুরও অ্যাডভার্টাইজিং, এখান থেকে ইনকামের রাস্তা আছে, ইয়াহু থেকে ইনকাম করা যাবে। ইউজ কম মানে কি? বাংলাদেশের মানুষ জানেই না ইয়াহু আছে। অবশ্যই করা যাবে, তবে আফটার স্যার যখন বলবে যে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করো, তখন নাজমুল স্যার বলবে না মাইক্রো ওয়ার্কার্সে কাজ করো। তার মানে দুইটা কোম্পানি সম্পূর্ণই একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী। একজন চাইবে না আপনি আরেকজনের অ্যাড গ্রহণ করেন, যেখানে একজনকে বাছাই করে নিতে হবে। দুটো একসাথে কাজ করতো, যদি এই দুজন ব্যক্তি থাকতো মার্কেটিং এর উপরে, মার্কেটিং মানে হলো এরা কেবল নতুন উঠে আসতেছে, তখন এই বলতো যে থাক, ওকে না আটকাই, দুজনই আগাই। কিন্তু দুজনই পাওয়ারফুল, একজন আরেকজনকে ছাড়াও অনেক কিছু করে ফেলতে পারবে, যে কারণে বাধাটা দিবে।
গুগল যেরকম চায় না আপনি অন্য কোনো অ্যাড ইউজ করেন, গুগল কিন্তু চায় না, যদি ইউজ করে ওয়ার্নিং দিবে এবং এরপরে বন্ধ করে দিবে। শুধু গুগল ইউজ করলে গুগলই ইউজ করতে হবে, গুগল অ্যাক্সেস, এর বাইরে আর কিছু অ্যাড করতে পারবেন না, ইউজ করতে পারবেন না সাইটে। অন্য সাইটে অ্যাড করেন, ওর সাইটে অ্যাড করতে দিবে না। ওকে, তাহলে পপুলার সার্চ ইঞ্জিনের একটা ধারণা পেলাম, তাই তো? ওই যে ওরা নিউজ, এন্টারটেইনমেন্ট, ম্যাপিং অনেক কিছু দিচ্ছে, সার্ভিস দিচ্ছে। সেকেন্ডারি সার্চ ইঞ্জিন, এটা তো আমাদের মধ্যে পড়লো না, আমাদের ব্লগ এটার মধ্যে আসেনি ক্যাটাগরি। সেকেন্ডারি সার্চ ইঞ্জিন সাধারণত একটি ছোট টার্গেট নির্দিষ্ট কিছু অডিয়েন্সদের জন্য, এটি অনেক বেশি ট্রাফিক জেনারেট করে না, এটি লোকালি খুব বেশি ইউজ হয়। যেমন লাইকস, এগুলো তো সব বিদেশি, বাংলাদেশের বলেন দেখি কয়েকটা এটার অনুযায়ী লোকালি ইউজ হয় এরকম সার্চ ইঞ্জিন বাংলাদেশে কোনগুলো আছে যেটা একদম লোকালি, ওখানে লোকাল ক্লায়েন্ট ছাড়া আর কেউ ঢুকবে না। বিডি জবস সার্চ করেন না ওখানে, তাহলে সার্চ ইঞ্জিন না? তারপরে সিটি জবস, আরো আছে বিক্রয়, দারাজও হতে পারে, ওটা এক ধরনের শপিং সার্চ ইঞ্জিন। তবে কেন আমি লোকালি বললাম, বিক্রয়.com-এ শুধু বাংলাদেশের মধ্যেই সেল হয় নাকি আমেরিকা থেকে অর্ডার দেয় ওখানে পাঠা দেয়? এরকম কোনো অপশন নাই। এটা হতে পারে যে আমেরিকা একজন বসে অর্ডার করলো আর আপনারা মাটি খুঁড়তে থাকেন, ভৌগোলিক কারণে আমরা আমেরিকার নিচে বা আমাদের নিচে আমেরিকা, গর্ত খুঁড়তে থাকেন, একটা সময় গিয়ে আমেরিকায় উঠবেন। এটা সম্ভাবনা আছে, আমরা ট্রাই করে দেখতে পারি নাকি? আচ্ছা, তাহলে টার্গেটেড সার্চ ইঞ্জিনটা একটু দেখি। এই ধরনের সার্চ ইঞ্জিনগুলো খুবই স্পেসিফিক সবার জন্য, এটি খুবই সাধারণ টপিকস নিয়ে কাজ করে, যেমন মেডিসিন, সায়েন্স, ট্রাভেল, স্পোর্টস। এবার ব্লগটা এটার মধ্যে পড়ে কিনা? আমরা সাধারণ একটা টপিকস নিয়ে কাজ করি, খুবই সাধারণ এবং খুবই স্পেসিফিক। ব্লগের মধ্যে আমরা যা লিখতেছি একটা নির্দিষ্ট টপিকস নিয়ে লিখতেছি। ক্লিয়ার হতে পারলাম? কোনো সমস্যা নাই তো? তাহলে আমাদের সার্চ ইঞ্জিনটা হয়ে গেল টার্গেটেড সার্চ ইঞ্জিন, নির্দিষ্ট করা। ওয়েবসাইট মার্কেটিং টুল, হ্যাঁ এগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি কিন্তু করব না, আপনাদের ভালোর জন্য। একটা টুল ছিল একটা সময়, যেটার কাজ ছিল যে আমি ওয়েবসাইটের নাম লিখবো এবং বলবো 10,000, এরপর স্টার্টে ক্লিক করবো। ওই টুলসটার কাজ হলো 10,000 বার আপনার সাইটটা ভিজিট করবে, তার মানে ভিজিটর 10,000 হয়ে গেল এক ক্লিকে। গুগল এটাকে থামানোর জন্য নিয়ে আসলো বাউন্স রেট। গুগল বললো বাউন্স রেট যদি কমে যায় তাহলে তোমার সাইটটা ব্যান করে দিব। বাউন্স রেট বলতে কি বোঝায়? ধরেন এই হলো আমার দেওয়াল, যেখানে এসে বাড়িটা খেয়ে বাউন্স করে চলে যায়, তার মানে ভিজিটর আসতেছে আপনার সাইটে, বেড়ে যাচ্ছে, কিছু নাই। তাহলে এই সফটওয়্যার ইউজ করলে বাউন্স রেট বেড়ে যাবে, কারণ সফটওয়্যারটা আসবে আর যাবে, ও কিন্তু ওটা সফটওয়্যার, ওরকম কিছু না যে আপনি এখানে বসে থাকবে বা এই সাইটে ঢুকবে ওখানে ঢুকবে, এরকম কোনো অপশন নাই তার মধ্যে। তাহলে এখানে বাউন্স রেট বেড়ে যাবে, সফটওয়্যার বন্ধ করে দিছে। বুঝিনি? আমি সফটওয়্যারের কথা বলছি, সফটওয়্যার তো একটা মানুষ না, ওটার কাজ হলো যাবে আসবে। ওয়েবসাইটে মিনিমাম 1 মিনিট ধরে রাখার কথা বলা হচ্ছে, তাহলে বাউন্স রেট কমে যায়। 1 মিনিট আমরা ধরে রাখতে পারবো, চিন্তা নাই, কিছু অ্যানিমেশন ইউজ করবো, সাইটটাকে সুন্দর করবো, তাহলে এমনিতেই থাকবে, বাউন্স রেট কমে যাবে। তাহলে এই টুলসগুলো বর্তমানে আর ইউজ করা যাবে না কোনোভাবেই। যেগুলো ছিল আগে খুব মজার মজার টুলস, সেগুলো আর ইউজ করা যাবে না। মানুষ কেন সার্চ করে সেটা তো উপরে বললামই, অনেকগুলো কারণেই সে সার্চ করে থাকে। তো আমি বুঝতে পারতেছি একটা কাজ, সেটা হলো যে আমি জানি যে হ্যাঁ ক্রিক ইনফোতে ক্রিকেটের ইনফরমেশন দেখাচ্ছে, কিন্তু তার লাইভ দেখাচ্ছে না, তাহলে আমাকে লাইভ খুঁজতে আবার সার্চ করতে হচ্ছে না, তার মানে সার্চ সে করবেই। একটা মেডিসিনের দাম জানতে যাচ্ছি,
তাহলে অবশ্যই আমি গুগলে গিয়ে সার্চ দিব ফার্স্ট টাইম যে মেডিসিনের দাম কত, এটা কার্যকারিতা কেমন, সার্চ দিব না? ওকে, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটার জন্য বললাম যে ওরা একটা টেকনোলজি আপডেট করছে, যেটার কাজ হলো ইন্ডেক্স ফাইল থেকে ক্যাটাগরি ম্যাচ করে, বা আমরা যেটা দিয়ে সার্চ করতেছি ওই কিওয়ার্ডটা ম্যাচ করে আমাদেরকে একটা রেজাল্ট দেখায়, এবং ও কিন্তু খুব কম সময়ের মধ্যে দেখায়। দেখছেন খেয়াল করে? এই যে সার্চ দিছি, কত সময়ের মধ্যে দেখাইছে রেজাল্টটা? 0.51 সেকেন্ডস। কতগুলো রেজাল্ট আছে? এখন প্রশ্ন হলো একের থেকে লাস্ট পেজ পর্যন্ত কেউ গেছেন? এই যে এখানে পেজগুলো আছে এগুলো দেখছি কখনো? লাস্ট পেজে কি আছে? তাহলে তো মনে হয় জানেনও না যে কয়টা রেজাল্ট আছে লাস্ট পর্যন্ত। প্রতি পেজে যদি 10টা করে হয় 50টা পেজ থাকার কথা, তাহলে কয়টা রেজাল্ট হলো? তাহলে গুগল প্রথম 500টাকে র্যাঙ্কিং এ নিয়ে আসে। ফার্স্টে দুইভাবে আসতে পারে, এটা আসছে অনেক এসইও করেই, মার্কেটিং করে, ওইটাই তো আমরা করা শিখতে হবে। কারণ আপনি ওয়েবসাইটে মার্কেটিং শিখতেছি এই কারণেই, ওয়েবসাইটে যেন 1 থেকে 10-এর মধ্যে থাকে, যদি না থাকে তাহলে 2 নম্বর পেজে তো অনেকে যায় না। ওইটাই তো টার্গেট আমাদের, মার্কেটিং এর টার্গেটই হলো যে এই র্যাঙ্কিং এর মধ্যে আসা, আর র্যাঙ্কিংটাই আমরা এই যে অন পেজ অফ পেজ এসইও, এটাই র্যাঙ্কিং। নাজমুল হাসান আর নাজমুল হাসান পাপন, নাজমুল হাসান লিখলেই পাপন চলে আসে। মূল কারণ কি? আমি ওর সাথে 1 বছর যুদ্ধ করছি, পারিনি, কারণ ওর সাথে মার্কেটিং করে আমি পারবো না। কি কারণে পারবো না? ও তো নিজের মার্কেটিং জীবনেও করতেছে না, কিন্তু ও যেটা করতেছে খুব ভালো একটা কাজ করে, সারাদিন পত্রপত্রিকাগুলো তার ওই ভালো কাজের কথা বলতে থাকে, পত্রপত্রিকাই তাকে নিয়ে লাফালাফি করতেছে, মার্কেটিং করতেছে। আর আমি তো একা পারসন, ওয়ান ম্যান আর্মি, 1 বছর ধরে ট্রাই করে পারিনি। প্রচুর এসইও করছি, পেইড এসইও করছি, পেইড এসইও তে যতক্ষণ টাকা দিই ততক্ষণ উপরে, তারপরে নাই, খবর নাই। বুঝতে পারতেছি ব্যাপারগুলো? তাহলে এখানে কম্পিটিশনের একটা ব্যাপার চলে আসতেছে, আমি ওটা নিয়ে আলোচনা করব পরে। তার আগে যেটা বুঝলাম যে আসলে আমি যেটা লিখে সার্চ দিছি গুগল সেটাই হাইলাইট করছে। খেয়াল করে দেখেন, এফটিপি, এই যে এফটিপি বোল্ট, সার্ভার বোল্ট, বিডি বোল্ট, দেখছেন? ও তাহলে ম্যাচিংই করতেছে, এমন কিছুই না, ওর ইন্ডেক্স পেজ থেকে ম্যাচিং হচ্ছে যে কিওয়ার্ড গুলা, ওগুলাকে র্যাঙ্কিং এ আনছে। কিন্তু র্যাঙ্কিং এ কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে, এত জনের মধ্যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে? যার বেশি এই কথাটা লেখা আছে, উল্লেখ আছে প্রপার ওয়েতে, সে এক। কিন্তু যদি হয় সমান সমান হতে পারে না। উদাহরণ দিই, ওনার ওয়েবসাইটে আছে 100টা টেক্সট, এফটিপি 100 বার, আর এই আপুর ওয়েবসাইটে আছে 100 বার, তাই হয়ে গেছে না? গুগল এবার দেখবে কি, দেখবে ওনার ওয়েবসাইটটাই কত পার্সেন্ট ইউনিক, তাই হয়ে গেলেই তো এটা দেখে যে হেড টু হেড কত পয়েন্ট। তাহলে তাই হলেই ওই সময়ের মধ্যেই দেখছে, কিন্তু এটা 0.51 সেকেন্ডসের মধ্যে এই হিসাব ক্যালকুলেশন ও করছে, কত দ্রুত দেখেন। ওটাই তাই হয়ে গেলে তখন ও দেখতেছে হেড টু হেডে সে তার অবস্থা কি, তো তাই তো অনেকগুলোই হতে পারে। তখন দেখে যে কার্ডটা কত পার্সেন্ট ইউনিক, তার মানে কত পার্সেন্ট ইউনিক এটা আমাদের এখন ভালো মতো এই যে পোস্টের সময় দিতে হবে। তাই হয়ে গেলে এই ব্যাপারটা ঘটবে। ওখানেও তাই হয়ে গেল, তাহলে কি করবে? তাহলে দেখবে আপনার সাথে বাইরের ওয়েবসাইট গুলা, মানে ভালো ভালো ওয়েবসাইট গুলা, যেগুলো নামি দামি ওয়েবসাইট, ফেসবুক, টুইটার, এদের সাথে লিঙ্ক আছে কিনা, উঠা বসা আছে কিনা, বুঝতে পারতেছি? তার মানে আপনাদের এই বাইরের ওয়েবসাইট গুলোতে উঠা বসা আছে কিনা, যদি থাকে যার বেশি থাকবে সেই 1, তারপরে 2, এরকম করে দেখা যাচ্ছে। উঠা বসা মানে হলো যে আমার ওয়েবসাইট থেকে বাইরের ওয়েবসাইটের লিঙ্ক আছে, ফেসবুকের সাথে টুইটারের সাথে অ্যাকাউন্টের লিঙ্ক আছে, যাওয়া যাচ্ছে ওয়েবসাইটে, আবার ওয়েবসাইট থেকে আসা যাচ্ছে। বুঝছি?
কত মার্কেটিং করছে সেটাও একটা র্যাঙ্কিং এর বা রেটিং এর ব্যাপার আছে, কত জায়গায় পোস্টার লাগাইছে, সে ফার্স্ট, তারপরে সেকেন্ড, এরকম অনেকগুলো অপশন আছে। ওকে, তাহলে আমরা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে বুঝতে পারলাম। তো এখন ও অনেকগুলো অ্যালগরিদমের উপরে কাজ করে, অ্যালগরিদম নিয়ম, এরকম কিছু নিয়মের উপরে ও কাজ করে থাকে। ক্যারিয়ার হিসাবে এসইও, ক্যারিয়ার হিসাবে এসইওটাকে আমরা গ্রহণ করব কিনা, আমি কিছু ভবিষ্যৎ দেখাবো, সামনে নিয়ে আসবো আপনাদের, আপনারা নিজেরা ঠিক করবেন কি করবেন, সেটা আপনাদের যার যার পার্সোনাল ব্যাপার, যার যার ক্যারিয়ার তার তার পার্সোনাল। ওখানে আমি বলে দিলে আপনার ক্যারিয়ার হাই হয়ে যাবে এরকম কিছু না। ওকে, আমি নিচ্ছি দুইটা গ্রুপকে, এই একটা গ্রুপ আর এই একটা গ্রুপ, ধরে নিচ্ছি দুইটা গ্রুপই তাদের ক্যারিয়ার শুরু করছে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করছে এসইও থেকে ইনকাম করে। তো ওনারা পাচ্ছে $3 পার আওয়ার, যেটা আপওয়ার্কের একদম লিমিটেশন, $3 নিচে কাজ নাই, ওনারাও পাচ্ছে $3 পার আওয়ার। এই গ্রুপটা 1 বছর পরে ওই এসইও নিয়ে কাজ করতেছে এবং $3 পার আওয়ার 8 ঘন্টা করে খাটতেছে। এই গ্রুপটা ওখান থেকে তো ইনকাম হচ্ছে, আর কি লাগে, $3 পার আওয়ার 8 ঘন্টা করে কাজ করতেছি, $3,24 এমনিতেই আসছে একদিনে, খারাপ কি। আর এই গ্রুপটা কাজ করতেছিল কিন্তু নিজেকে আপডেট করছে, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, অটোক্যাড, আরো নামি দামি কাজে আপডেট করছে, 1 বছর ধরে কাজও করছে, আপডেটও করছে। এবার তাদের রেট পরে আসি, তাদের কাজের যে জায়গাটা, অ্যাপ্লাইয়ের জায়গাটা বাড়ছে, ওনারা কিন্তু ওখানেই পড়ে আছে, $3 উপরে আর কোনো অপশন নাই। লোয়েস্ট অপশনটা হলো এসইও, তো ওই যে মার্কেটিং এর অপশনটা সব থেকে লোয়েস্ট, সেখানে যদি এই অবস্থা দাঁড়ায়, এর উপর আর কোনো অপশন নাই, মানে ধাপে ধাপে যে আপডেট হবে সেটা অপশন নাই, বাড়াবে না ক্লায়েন্ট। আর ওইদিকে আপনাদের ওই এরিয়াটা বাড়ছে, অ্যাপ্লাই করার এরিয়া, এবং মার্কেট প্লেসে যখন অ্যাপ্লাই করবেন তখন দেখা যাবে যে আপনাদের $8 থেকে $35 পার আওয়ারে কাজ পাচ্ছেন ওই ডেভেলপমেন্টে, ডিজাইনে, অ্যাপস ডিজাইনে কাজ পাওয়া যাচ্ছে। যেরকম চট্টগ্রামে একটা ভাইয়া আছেন, আপওয়ার্কে হাইয়েস্ট ইনকাম করেন, $45 বা এরকম কিছু, 38 থেকে 40 এরকম কিছু হবে, এটা একবার একটু সার্চ দিতে হবে, দেখবেন আপনাদেরই চট্টগ্রামের মানুষ পার আওয়ারে সে কাজ করে, সার্চ দিলে পাওয়া যায় তার প্রোফাইলটা। 85, ওকে, এটা তো বাড়তেই পারে, আমি তো বলছি যে তখনকার সময় থেকে আস্তে আস্তে সে আস্তে আপডেট হচ্ছে। তো $85 পার আওয়ার, আর আপনি এই ব্যাচটা এই এসইওতে $3 পার আওয়ার। আবার দেখেন $85 পার আওয়ার, উনি কিন্তু কাজ করতেছে মাত্র 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, ওই ডিজাইন তো বেশি কাজ না, কয় বেশ করতেছি, আর ওনার তো 8 ঘন্টাই করতে হবে, সারা জীবনে একই, এখানে এসইও সারা জীবনে একই, পোস্টার লাগানোর সিস্টেম সারা জীবনে একই, এমন না কোনো গাড়ি এসে লাগিয়ে দিবে, কিন্তু ওয়েব ডিজাইনে গাড়ি আসার সম্ভাবনা আছে। আপনি হয় এরোপ্লেনে উঠেও ওয়েব ডিজাইন করতে পারবেন, মানে অত স্পিডে, জাস্ট একটা ওয়েবসাইট নিলাম, কপি পেস্ট করে ছেড়ে দিলাম এরোপ্লেনের গতিতে। আবার রিক্সার মতো গতি হতে পারে, যে জিও থেকে আস্তে 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 টেনে কষ্ট করে লিখলেন, ওই ডিজাইন করলেন, সেটাও চলবে। ক্লিয়ার হতে পারছি? তাহলে ক্যারিয়ার হিসেবে এসইও কোন পর্যায়ে থাকতে পারে, সাপোর্ট হিসেবে থাকতে পারে, আমার যেটা মতামত। তারপরে সাপোর্টটা পেয়ে গেলে আমি নিজেকে আপডেট করে আবার অন্য জায়গায় চলে যেতে চেষ্টা করব, এটাই আমাদের টার্গেট হবে নেক্সট টাইম। তো এটা হলো যে আমার পার্সোনাল মতামত, আপনারা যেভাবে আগান। ওকে, আমার ফ্রেন্ডের কথা লাস্ট বলি, শেষ করতেছি, সেটা হলো যে ও এখনো 8 ঘন্টা কাজ করে, 8.5 ঘন্টা হয়েছে, গতকালকে রাতেই কথা হয়েছে ওর সাথে, 8.5 ঘন্টা হয়েছে এখন, প্রতিদিন 8.5 ঘন্টা করে কাজ করে। এই 8.5 ঘন্টা হলো যে ক্লায়েন্টের কাজ, কিন্তু ক্লায়েন্টের এই কাজগুলো রেডি করতে গেলে ওর আসলে লেগে যায় সারাদিন রাত লেগে যায়। তো ও এখন কান্নাকাটি করতেছে মোটামুটি আমাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য, যেভাবেই হোক আমি যেন 1 মাস বা 1.5 মাস ঢাকায় গিয়ে থেকে আসি, ওর বাসায় ফ্যাসিলিটিস দিবে, শুধু ওই ডিজাইন শিখবে। তো আগে অনেকবার তাকে বলা হয়েছে, শুধু তাকে না, আরো 4 জন আছে এরকম, যারা বসেই আছে ওই ডাটা এন্ট্রিতে,
আর 8.5 ঘন্টা ধরে কাজ করতেছে। তো এখন তারা বুঝতে পারতেছে, কারণ নতুন বিয়ে করছে, এখন তো বাইরে যেতেই হবে, উপায় নাই, কিন্তু যেতে পারতেছে না, যে কারণে এখন তাকে শিখতে হবে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। এটা সে বুঝতে পারছে। তো আপনারা তো আগেই বুঝতে পারছেন, এই কারণে তো এখানে কোর্সে ভর্তি হয়েছেন। নিজেকে এসইও থেকে আস্তে আস্তে উপরে তুলতে থাকেন, প্লাস ওখান থেকে যদি একটা ইনকাম আসে, প্লাস ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে আস্তে আস্তে আগে আসে। বুঝতে পারতেছি? ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এসইও পার্ট, প্রথম পার্ট। আমরা দ্বিতীয় পার্টে গিয়ে এটা দেখবো পরের দিন।